নমস্কার। আজকে আমরা শিক্ষণ সামগ্রী নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ক্লাসে কিভাবে ক্লাসরুম টিচিংকে ছেলে মেয়েদের দরকার অনুপাতে পরিবর্তন করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আজকের আলোচনা হবে যে আমরা কি টিচিং এইডস ব্যবহার করতে পারি। আপনারা অনেকেই এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছেন যে নানা রকম টিচিং এইডস আপনাদের জানাও আছে, ব্যবহারও করেন। আপনারা ক্লাসে টাঙানো থাকে, স্কুলের লাইব্রেরিতে থাকে। কিন্তু অনেক সময় যেটা হয় যে যাদের সমস্যা হচ্ছে শিখতে, আমাদের CWSN ছেলে মেয়েদের, তাদের ক্ষেত্রে আমি টিচিং এইডসকে কী করে তাদের দরকার অনুপাতে পরিবর্তন করব বা দরকার অনুপাতে ব্যবহার করব, সেইখানে আমরা অনেক সময় কিন্তু আটকে যাই বা আমাদের অসুবিধা হয় যে তাদের নিড বেসড বা নিডকে কেটার করার জন্য আমি কী করে তা আমার টিচিং এডটাকে একটু পরিবর্তন করব বা অ্যাডাপ্ট করব, সেইটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। এবং এই আলোচনার মধ্যে একটা বড় অংশ হবে যে কিছু থিওরির ভিত্তিতে আমরা কিন্তু টিচিং এড তৈরি করি বা টিচিং এডকে অ্যাডাপ্ট করি। সেই থিওরিগুলো আগে আমরা একটু বুঝবো, তারপরে আমি কিছু উদাহরণ দেবো যে কীভাবে টিচিং এডকে কিছু টিচিং এডসে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আমার ধারণা থিওরিটিক্যালি বুঝলে আপনাদের সবার কাছে অনেক আইডিয়া তৈরি হবে যে আপনারা কিভাবে আপনাদের ক্লাসের কারিকুলামের বিষয়টাকে খুব সহজভাবে টিচিং এডের মাধ্যমে অ্যাডাপ্ট করে ওদের শেখাতে পারবেন। আমরা প্রথম একটু বুঝি যে টিচিং এড বলতে কি বোঝায়। বলা হচ্ছে যে মেটেরিয়াল টু প্রোভাইড অল্টারনেটিভ মেথডস টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স ফর অল স্টুডেন্টস। অর্থাৎ কিছু মেটেরিয়াল, কিছু সামগ্রী আমরা ব্যবহার করছি যেটা অল্টারনেটিভ মেথড ক্রিয়েট করবে যাতে লার্নিংটা ইফেক্টিভ হয়। কি কি কমনলি এগুলো আপনারা সবাই বিএডে পড়েছেন। টিচিং এডের তিনটে ধরন আছে: অডিও এইডস, ভিজুয়াল এইডস এবং অডিও ভিজুয়াল এইডস। এর ধরনগুলো সবাই বিএড বা টিচার ট্রেনিংয়ের মুখস্থ করে পরীক্ষার সময় লিখেছেন এবং অনেকগুলো ব্যবহারও করেন। রেডিও, গ্রামোফোন, লিঙ্গোফোন, টেপ রেকর্ডার, চার্ট, পিকচার, মডেলস, ম্যাপস, প্রজেক্টার্স, টেলিভিশন, ড্রামা, সাউন্ড, মোশন ফিল্মস। খুব একদম ট্র্যাডিশনালি যেভাবে বলা হয়, আমি সেই যেটা আপনাদের সবাই চেনা এইভাবে লেখার যে অভ্যেসটা, সেখান থেকে আমরা একটুখানি কি করে আমাদের CWSNদের আমরা সাহায্য করতে পারি সেটাতে যাব। প্রথমে আমরা বুঝি যে লার্নিং বলতে কি বোঝে। কারণ লার্নিং বলতে আমরা যদি আমাদের ট্র্যাডিশনাল মেইন স্ট্রিম স্কুলিং দেখি, সেখানে লার্নিং বলতে আমরা পড়ি অনেক কিছু ঠিকই, কিন্তু লার্নিং বলতে বোঝায় কতগুলো কারিকুলামের জিনিসপত্র আছে, সেগুলো আমাদের পড়াতে হবে, ছেলেমেয়েরা মুখস্থ করবে, করে যখন আমি ইভ্যালুয়েশন নেবো তখন সে লিখতে পারবে মূলত বা বলতে পারবে, আর সারা বছর ধরে আমি দেখবো যে সে কতটা শিখেছে। তাহলে লার্নিং কি? লার্নিং হচ্ছে ইজ আ পার্মানেন্ট চেঞ্জ, অর্থাৎ তার বিহেভিয়ারের মধ্যে একটা পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে দ্যাট আকার্স এজ এ রেজাল্ট অফ প্র্যাকটিস অর এক্সপিরিয়েন্স। অর্থাৎ তার প্র্যাকটিস করছে এবং তার এক্সপিরিয়েন্স হচ্ছে, তার ভিত্তিতে সে কিন্তু শিখছে একটা নতুন কিছু এবং তার আচরণের মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আচরণের মধ্যে যদি পরিবর্তন না দেখতে পাই, তাহলে আজকে আমাদের যে স্কুলিং সিস্টেম সেটা কিন্তু প্রশ্ন করছে। অর্থাৎ বাচ্চা যদি উত্তর না লিখতে পারে পরীক্ষার সময়, তখন কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে সে পারছে না। হতে পারে সে হয়তো পারে কিন্তু তার ইচ্ছে করেনি, তার ইচ্ছেটা কিন্তু গুরুত্ব পাচ্ছে না, তাকে কিন্তু মানে দেখা যাবে এমন বিহেভিয়ার করতে হবে। অর্থাৎ খাতায় তাকে লিখতে হবে বা মুখে তাকে বলতে হবে টিচারকে, তবেই কিন্তু আমরা মানব যে সে পড়াটা শিখেছে। The change must be relatively permanent, অর্থাৎ পার্মানেন্ট চেঞ্জ হতে হবে এবং ইট মাস্ট লাস্ট ফেয়ারলি লং টাইম। তাকে যখন আমি শেখালাম, সেই শেখাটা তার কাছে থাকতে হবে এবং সেই যখন তাকে আমি ইভ্যালুয়েট করছি, সে সেটা রিট্রিভ করে রেসপন্স করতে পারবে। তা না হলে কিন্তু আমি সেটাকে লার্নিংয়ের পর্যায়ে ফেলতে পারছি না। তিনটে থিওরি আছে লার্নিংয়ের: থিওরিজ অফ লার্নিং অ্যান্ড ক্রিয়েটিং টিচিং এইডস। তাহলে কী কী থিওরি? মানে তিনটে নয়, থিওরি অনেকগুলোই আছে,
কিন্তু আমি তিনটে থিওরিকে বেছেছি। এই তিনটি থিওরির মধ্যে যারা আমার স্পেশাল এডুকেটর কলিগস তারা তিনটেই পড়েছেন, টিচারদের মধ্যেও অনেকে হয়তো তিনটেই পড়েছেন, আবার অনেকের হয়তো প্রথম দুটো পড়া আছে, এমন হতেই পারে। আমরা একটু আলোচনা করি। ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, ইনসাইট লার্নিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং কি বলছে? সবাই সেই প্যাভলভের এই থিওরিটা দেখেছেন, মানে শুনেছেন যে প্রথমে হাড় দেখানো হলো, তাতে তার স্যালাইভেশন হলো, তারপরে তাকে ঘন্টা দেখানো হলো, তাতে সে স্যালাইভেট করলো না, তারপরে হাড় আর ঘন্টা একসাথে দেখানোতে সে আবার তার মুখ দিয়ে লাল পড়লো। তারপরের বার যখন ঘন্টা দেখানো হলো সে ভাবলো যে ঘন্টা দেখলেই তার ওই হাড়টাও আসবে, তাই সে তার লাল পড়লো। তার একটা শেখা হলো যে এইটার সঙ্গে এইটা থাকে। তো এটাকে তিনটে এগুলো আলাদা আলাদা করে নাম বলা হচ্ছে, যে আনকন্ডিশন স্টিমুলাস, অর্থাৎ সে হাড়টা দেখে তার লাল পড়ে কারণ তার এক্সপিরিয়েন্স থেকে তার একেবারে মানে জৈবিকভাবে তার মধ্যে এটা আছে যে খাদ্য দেখলে তার মুখে লাল আসে। তারপরে হচ্ছে যে সে আনকন্ডিশন রেসপন্স কি, যে যখন আমি তাকে ঘন্টাটা দেখাচ্ছি সে বা অন্য কিছু দেখাচ্ছি, সেটা কিন্তু তার কাছে যেটা খাদ্য নয় সেটা কিন্তু তার লাল পড়ছে না, কারণ সেটা খাদ্য নয়, সে খায়নি কখনো, ফলে সেটা টেস্টফুল বা তার মানে জৈবিকভাবে তার কিন্তু কোনো রেসপন্স তৈরি হচ্ছে না। তারপরে আমি খাদ্য এবং ঘন্টা দুটোকে একসাথে দেখাচ্ছি, তখন কি হচ্ছে যে সে সেটাকে মনে করছে যে এই ঘন্টা এবং খাদ্য, অর্থাৎ আসলে কিন্তু খাদ্যটা দেখে লালটা পড়লো, কিন্তু সে অ্যাসোসিয়েট করে ফেললো, কন্ডিশনড হলো যে এই ঘন্টাটা এলেও কিন্তু খাদ্য আসে, ফলে পরের বারে যখন আমি তাকে ঘন্টা দেখালাম সে কিন্তু তার কিন্তু লাল পড়ছে, অর্থাৎ তার একটা রেসপন্সটা একটা নতুন কন্ডিশনিং তৈরি হলো। এবার ক্লাসে যখন বাচ্চা আসছে, সে প্রথমে যখন স্কুলে ঢুকছে তার কি হচ্ছে, ওয়ার্ম অ্যান্ড নার্চারিং টিচার প্রথম দিন স্কুলে ঢুকেছে, টিচার ভালোবেসেছে, আদর করেছে, ওরে বাবারে আয়রে, তার কিন্তু ভালোই লেগেছে এবং সে এনজয় করেছে, যে যদিও মা বাবা ছিল না কিন্তু টিচারের আচরণ তার ভালো লেগেছে এবং সে মনে করছে যে স্কুলে গেলে জিনিসটা বেশ আনন্দদায়ক, স্কুলের যে যিনি আছেন তিনিও কিন্তু খুব ভালো, ফলে তার কি হচ্ছে, একটা কন্ডিশনিং হচ্ছে স্কুলে যাওয়া মানে একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, ফলে তার স্কুলের প্রতি যে ফিলিং, স্কুলে যাওয়ার প্রতি তার যে আগ্রহ, সেটা কিন্তু পজিটিভ থাকছে, মানে আগ্রহ দেখাচ্ছে সে, তার একটা কন্ডিশনিং হচ্ছে স্কুল মানে একটা পজিটিভ এক্সপিরিয়েন্স। এবার ভাবুন, যখন ছেলেমেয়েরা আমাদের কাছে আসছে এবং তাদের নেগেটিভ এক্সপিরিয়েন্স হচ্ছে, তার তখন কি কন্ডিশনিং হচ্ছে, তার কন্ডিশনিং হচ্ছে স্কুল মানে একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স, তাই সে আর স্কুলে যেতে চাইছে না। তাই এখানে টিচিং এডের থেকেও বড় কথা হচ্ছে যে আমি কিভাবে ডিল করছি তার সাথে। আমার কাছে অনেক ফ্যান্সি টিচিং এডস আছে, কিন্তু তার যদি সেটার এক্সপিরিয়েন্সটা ভালো না হয় তাহলে কিন্তু সে সেটাকে ব্যবহার করতে আগ্রহী হবে না। এটা হচ্ছে আচরণের জায়গা থেকে। এবার আমরা স্ট্রেট ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের সঙ্গে একটা টিচিং এডের এক্সাম্পল ইউজ করি, এটা আমি পরে যাচ্ছি এই বোঝানোটা। এবার ধরুন অক্ষর। এবার আমরা প্রচুর এরকম ছেলে মেয়ে পাই যারা অক্ষর গুলিয়ে ফেলে, রাইট? কোন কোন ক্যাটেগরির ছেলে মেয়ে সেটা আমি পরে যাচ্ছি, আমরা আগে থিওরিটিক্যালি বুঝি জিনিসটা, যে সে বি দেখলে সে চিনতে পারছে না, ক দেখলে সে ব বলে ফেলছে, বি দেখলে সে ডি বলে ফেলছে। এটা আমরা প্রচুর পাই, প্রাইমারি স্কুলে আমরা প্রচুর এরকম ছেলে মেয়ে পাই। তার লার্নিং ডিসেবিলিটি থাকলেও তো থাকেই, না থাকলেও বহু ছেলে মেয়ে পাই। এবার আমরা কি করছি, আমরা সেই কয়ের সঙ্গে একটা ছোট্ট কলার পেন্সিল দিয়ে ছবি এঁকে দিচ্ছি, কয়ের ওই কার্ডটায়। ফ্ল্যাশ কার্ড আপনারা সবাই ব্যবহার করেন, আমরা এরকম অনেক ফ্ল্যাশ কার্ড দেখি যেখানে বড় করে ছবি আঁকা থাকে, কয় কলা, বি ফর বল, অয় অজগর, বর্ণপরিচয়তেই আছে। কিন্তু কি হয়
তার কিন্তু ওই বইটাতে যখন আমি তাকে দেখাচ্ছি সেই জায়গাগুলো তার মুখস্থ হয়ে যাচ্ছে, 1 2 3 4 ক অ আ হ্রস্ব ই দীর্ঘ এরকম করে। কিন্তু যখন তাকে অন্য জায়গায় দেখাচ্ছি সে গুলিয়ে ফেলছে, বা যখন তাকে বলছি মনে করে লেখো তখন সে মনে করতে পারছে না। অর্থাৎ তার কিন্তু মনে করা নিয়ে একটা সমস্যা হচ্ছে, সে গোলাচ্ছে। এবার এই গোলানোটার সঙ্গে আমরা কি করে, কিন্তু আমরা মুখস্থ করিয়েছি অয় অজগর কয় কলা, এগুলো আমরা মুখস্থ করিয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন একটা অক্ষর লিখছে সেটা খালি ধ্বনি নয়। কয় কলা যখন আমি পড়ছি তখন কিন্তু সেটা একটা দুটো জিনিস, একটা হচ্ছে ধ্বনিটা, ভাষাটা, আর কলার এক্সপিরিয়েন্সটা, আমি কলা যে খাই সেই এক্সপিরিয়েন্সটা। কিন্তু যখন আমায় লিখতে হচ্ছে তখন কিন্তু আমাকে একটা ইমেজ মনে রাখতে হচ্ছে, একটা ছবি মনে রাখতে হচ্ছে, অক্ষরের ছবিটা। অক্ষর তো একটা ছবি, সেই ছবিটা আমাকে মনে রাখতে হচ্ছে। এবার ছবিটা মনে করতে গিয়ে তখন আমার গুলিয়ে যাচ্ছে বয়ের সাথে, কারণ কাছাকাছি দেখতে। তখন আমরা কি করছি, যেটা ওর এক্সপিরিয়েন্স, অর্থাৎ কলাটা ওর এক্সপিরিয়েন্স, আমি সেইটাকে ওখানে ছবি রূপে ঢোকালাম ওর কটার সাথে, কয়ের অক্ষরের সঙ্গে একটা ছোট করে ছোট ছবি আঁকছি। কেন ছোট ছবি আঁকছি? তার কারণ হচ্ছে যে আমি পরে এই ছবিটাকে মুছে দেবো এবং এটাকে কার্ডে লিখছি, ফ্ল্যাশ কার্ডে করছি এইটা। এবার আমি কি করলাম, একটা আনকন্ডিশন স্টিমুলাস ছিল, কলাটা ও চেনে, অসুবিধে নেই। কলা ছবি দেখলেও বলে এটা ক, এটা কলা হলো। এবার আমি কটা ঢোকালাম, আমার আনকন্ডিশন স্টিমুলাস। এবার এই কলার সঙ্গে ককে জুড়ে দিলাম। তারপরের বারে ওকে যখন কলাটা দেখাচ্ছে ও কটাকে চিনতে পারছে। কেন? কারণ তার ওই চেনা যেটা ওর চেনা ছিল, এক্সপিরিয়েন্সিয়াল ছিল, সেটার সঙ্গে আমি এটাকে জুড়ে দিলাম, কন্ডিশন করে দিলাম। অর্থাৎ যখনই আমরা দেখছি ছেলেমেয়েরা ক্লাসে শিখতে পারছে না, আমাদের সবার আগে বুঝতে হবে যে তার কোথায় আটকাচ্ছে, এবং সেইখানে একটু ছোটোখাটো চেঞ্জ করলে, ছোটোখাটো জিনিস অ্যাড করে দিলে, তার এক্সপিরিয়েন্সের সঙ্গে জুড়ে দিলে, তখন কিন্তু সেইটা তার কাছে একটা, আমরা কিন্তু দেখছি একটা লার্নিং হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে, পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে ইন দ্য বিহেভিয়ার। আমরা একটু পরের উদাহরণে যাই। ধরুন আমি এখানে একটা ইংরাজি উদাহরণ ব্যবহার করেছি। পাশের যে ছবিটা যদি জিজ্ঞেস করা হয়, এই হলুদ ছবিটা এটা কি? এবার কেউ বলবেন পুঁতি, কেউ বলবেন আপেল, কেউ বলবেন মিষ্টি, কেউ বললেন রসগোল্লা, কেউ বলেছেন বোঁদে, আবার কেউ বলেছেন ভুট্টা। এবার যে ভুট্টা বলেছেন আমি বলেছি যে হ্যাঁ এটা ঠিক ভুট্টা। কি করে করছি? গোটা ভুট্টা তো দেখাচ্ছি না, অর্থাৎ একটা হোলের অংশ দেখলে আমি চিনতে পারি গোটাটাকে, রাইট? অর্থাৎ আংশিকভাবেও আমার কিন্তু, আমরা বলি ভিজুয়াল ক্লোজার হচ্ছে, অর্থাৎ আংশিকভাবে একটা কিছু দেখলে সেটা গোটাটা আমার মাথায় ছবিটা খেলে যাচ্ছে। এবার যখন আমরা পড়তে শিখি শব্দ হিসেবে অক্ষর অক্ষর করে, আমরা তো এমনিতে বলি বানান করে পড়ো, এমএটি ম্যাট, বা কল অ কল, বা আম আম, এরকম করে আমরা পড়তে শেখাই। এবার একটা বেশ কিছু ছেলেমেয়ে আমরা দেখতে পাই, একদল ছেলেমেয়ে আমরা দেখতে পাই যারা কিন্তু কিছুতেই এই বানান না করে পড়তে পারছে না। অর্থাৎ সে পড়ছে ম্যাট, না অন্যেরা পড়ছে ম্যাট, সে কি পড়ছে? সে পড়ছে এমএটি ম্যাট। যখনই তাকে একটা বাক্য দেওয়া হচ্ছে, সে পড়ছে, ধরুন লেখা আছে ঝড় উঠেছে, সে পড়লো ঝড় ঝড় হর্ষ ঠ একার ছয় একার। কি পড়লি? বলতে পারছে না। আবার পড়ছে ঝড় ঝড় উ হর্ষ ঠয় একার ছয় একার, ঝড় উঠেছে, এইটা করতে পারছে না। কেন? কারণ তার ব্রেন একটা শব্দকে গোটা শব্দ হিসেবে দেখছে না, অক্ষর এবং ধ্বনি হিসেবে দেখছে। অর্থাৎ একটা শব্দ দেখলে তার যে গোটা ছবিটা মাথায় খেলার কথা সেটা তার হচ্ছে না। সেই যে প্রসেসিংটা দিয়ে আমরা আংশিক একটা ছবির অংশ দেখে পুরো গোটা ছবিটাকে চিনতে পারি, ব্রেনের সেই প্রসেস দিয়েই আমরা যখন একটা টেক্সট পড়ি, আমরা কিন্তু বানান করে করে পড়ি না। আমরা কিভাবে পড়ি? আমরা পড়ি গোটা, মানে আংশিকভাবে শব্দটা দেখলেই কিন্তু আমরা চিনতে পারি যে এটা এই শব্দ। এই যে অটোমেটিক চিনতে পারা, পুরো ছবিটা মাথায় খেলে যাওয়া, এইটা বহু ছেলে মেয়ের কিন্তু তৈরি হতে সময় লাগে, বা অনেকের ক্ষেত্রে তৈরি হয়ও না। সেক্ষেত্রে আবার আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং ইউজ করছি। কীভাবে ইউজ করছি?
যে ম্যাট শব্দটা সে এমএটি করেই চেনে। খুব আলতো করে আঁকা, দেখুন নিচে একটা মাদুরের ছবি আছে বা পাপোশের ছবি আছে, ম্যাট। এবং এই ম্যাটটা দেখে, এই ম্যাটের ছবিটা দেখে সে ম্যাট শব্দটা চিনছে। অর্থাৎ ব্রেনে ওই ছবির জায়গাটা, ছবিটা তো চেনা, ছবিটা তো আনকন্ডিশন, মানে একেবারে চেনা কন্ডিশন স্টিমুলাস, ফলে সে এটাকে চেনে না তা না, চেনা শব্দ, সে শব্দ হিসেবে চেনা, ছবি ছবি হিসেবে চিনছে। পাশে আমি ম্যাট কথাটা লেখা আছে, আমি ছবিটা দেখে ওকে বলছি এটা কি, শব্দর দিকে দেখাচ্ছি, প্রথমে ছবি দেখাচ্ছি তারপরে শব্দ দেখাচ্ছি, ও বলছে ম্যাট। ও কিন্তু এমএটি ম্যাট পড়তে পারে, কিন্তু আমি এখন কি করছি, আমি ওকে ছবিটা দেখিয়ে ম্যাট শব্দটা চেনাচ্ছি। যখন ছবিটা দেখিয়ে ম্যাট শব্দটা চেনাচ্ছি, আস্তে আস্তে ব্রেনের মধ্যে ওই ছবিটার সঙ্গে ম্যাট শব্দটার একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে বা কন্ডিশনিং তৈরি হচ্ছে। এই যে কন্ডিশনড হচ্ছে, হতে হতে ব্রেনে একগুচ্ছ শব্দ কন্ডিশনড হয়ে তার চেনা হয়ে যাচ্ছে। তখন তার চেনা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আর ওই ঝড় হর্ষ ছয়েকার উঠেছে করে পড়ছে না, তখন সে পড়ছে ঝড় উঠেছে। অর্থাৎ রিডিং যখনই আটকাচ্ছে, তখন কিন্তু আমরা তার চেনা জিনিসের সঙ্গে যদি ট্যাগ করতে শুরু করি, তখন কিন্তু দেখা যায় যে শব্দ চেনাটা সহজ হচ্ছে। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু খুব বেসিক একটা বিহেভিয়ারাল থিওরি দিয়ে আমি একটা খুব সামান্য এড ব্যবহার করে তার লার্নিং এক্সপিরিয়েন্সটাকে আরও ইফেক্টিভ করছি, এবং তার যে পারাটাকে আমি কিন্তু বিহেভিয়ারাল চেঞ্জ দেখছি। কারণ আগে যেভাবে পড়তো, সেই পড়াটা ধরনটার মধ্যে কিন্তু তার একটা বদল হচ্ছে, রাইট? আমরা এর পরের এক্সাম্পলে যাই। আমরা এরপরে আরও কিছু এক্সাম্পল দেবো যখন আমি টিচিং এইডস নিয়ে পড়বো। তাহলে আমি যদি আবার এইটাতে আরেকবার র্যাপ আপ করি, যে ক্লাসিক্যাল কন্ডিশনিং কিন্তু আমরা সারাক্ষণ ধরে ব্যবহার করি, এবং আমরা যখনই মূলত যারা মানসিক প্রতিবন্ধী দলের আইডি গ্রুপের ছেলেমেয়ে, যেখানে লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষণমূলক অক্ষমতা, যেখানে অটিজম এবং যেখানে মানসিক প্রতিবন্ধী, এই তিনটে দল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ক্লাসিক্যাল কন্ডিশনিং খুব ইফেক্টিভ একটা অ্যাপ্রোচ, যেখানে আমি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালকে অ্যাডাপ্ট করতে পারি তাদের নিডকে বা তাদের লার্নিংকে ইফেক্টিভ করার জন্য। এবার আমরা পরের ধাপটায় যাই, পরের থিওরিটায় যাই। পরের থিওরিটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, ওইটারই আর একটা এক্সটেনশন বলতে পারেন, আর একটা ধরন। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে বলা হচ্ছে যে আমার একটা জৈবিক রেসপন্স আছে, সেই রেসপন্সের সঙ্গে আমি আর একটা স্টিমুলাসকে, একটা চেনা স্টিমুলাস, তাতে আমার একটা জৈবিক রেসপন্স, সেই রেসপন্সের সঙ্গে আমি সেই স্টিমুলাসের সঙ্গে আমি আর একটা আননোন স্টিমুলাসকে ট্যাগ করলাম, তাতে আমার যেটা জৈবিক রেসপন্স টু নোন স্টিমুলাস ছিল সেটার সঙ্গেও কন্ডিশনড হয়ে আমার রেসপন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভেন আননোনটা কন্ডিশন স্টিমুলাস হয়ে যাচ্ছে। এই থিওরিটা কি বলছে, যে আমার খাবার রিইনফোর্সমেন্ট, অর্থাৎ খাবার তো খুব আনন্দদায়ক, তাহলে যেটা আনন্দদায়ক, যে আচরণ করে আনন্দ হয়, যে আচরণ আমার পরিবেশ থেকে রিইনফোর্সড হয়, অর্থাৎ আমি কিছু করলাম সেখানে যখন ভালো বলা হয়, তখন আমার সেই আচরণটা আবার করতে ইচ্ছে করবে, আর যে আচরণ করে আমাকে খারাপ বলা হয়, সেখানে আমি আচরণটা করব না। কিন্তু এখানে ন্যাচারালি প্রশ্ন উঠছে যে না, বহু সময় তো হয় যে বকা হলো ওই জন্য আরও বেশি করে করলো, সেখানে আর একটা অ্যাসপেক্ট আছে। যে কোনো একটা থিওরি দিয়ে কিন্তু আমরা টিচিং লার্নিং এইডসকে অ্যাডাপ্ট করতে বা আমাদের টিচিং মেটেরিয়ালকে অ্যাডাপ্ট করতে পারবো না। আমাদের বুঝতে হবে সেই বাচ্চার রিকোয়ারমেন্ট কী, সেই বাচ্চার অসুবিধে কোথায়, সেই অনুপাতে আমরা আগে থিওরিগুলো একটা একটা করে শেষ করি। তাহলে অপারেন্ট কন্ডিশনিংয়ে কী বলা হচ্ছে, যে কতগুলো রুল, রিইনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট মূলত। এবার রিইনফোর্সমেন্টের পজিটিভ হয়, নেগেটিভ হয়। রিইনফোর্সমেন্ট মানে যাকে আমি পুরস্কৃত করা। এবার পজিটিভ রিইনফোর্সমেন্ট কি? পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে যখন আমি তার পছন্দের জিনিস দিচ্ছি কোনো একটা আচরণের জন্য, তখন সে পজিটিভ ফিল করছে, সেই আচরণটা আবার করবে। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট কি করছি,
পানিশমেন্ট কিন্তু নয়, সেটা হচ্ছে যে তার যেটা পছন্দের জিনিস সেটাকে আমি উইথড্র করছি। পানিশমেন্ট কি পজিটিভ, সেটারও পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে। পানিশমেন্ট হচ্ছে যেখানে যখন সে গন্ডগোল করছে তখন তাকে আমি বকছি বা তাকে কোনোভাবে এটাকে আটকাচ্ছি, নেগেটিভলি বলছি। আর পানিশমেন্টের পজিটিভ কি হচ্ছে, যখন আমি কোনো ভুল আচরণ করছি আমাকে দিয়ে সেটা কারেকশন করানো হচ্ছে, অর্থাৎ আমার ভুল আচরণটাকে আর একবার মানে সেটা আমি জিনিস ছড়িয়ে ফেলে দিয়েছি, আমাকে দিয়ে কারেকশন করানো হলো। পানিশমেন্টই করলাম, কিন্তু করলাম কি একটা পজিটিভ এক্সপিরিয়েন্স করালাম, ওর পজিটিভ নয়, শেখালাম একটা পজিটিভ এক্সপিরিয়েন্স দিয়ে। অর্থাৎ তাকে পুরো জিনিসটাকে কারেকশন করতে হচ্ছে, তার কাছে বিরক্তিকর কিন্তু কাজটা ঠিক, সেটা হচ্ছে জিনিসগুলো তুলে রাখা। এর অনেকগুলো ভেরিয়েশন আছে, আমি অত ডিটেলসে গেলে আমাদের থিওরির ক্লাস হয়ে যাবে। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে যে যখন আমরা টিচিং লার্নিং এইড নিয়ে কথা বলছি, আমাদের কিন্তু অ্যাজ এ টিচার মনে রাখতে হবে যে আমি কী পদ্ধতি ব্যবহার করলে সেটা ইফেক্টিভ হবে, সেই পদ্ধতিগুলোর আলোচনা। যেমন ধরুন ক্লাসের রুল হয়েছে এবং ধরুন একটু কম বুঝতে পারা ছেলে মেয়ে, তাকে কিছুতেই শেখানো যাচ্ছে না যে তাকে ক্লাসে বসতে হবে, সে ঘুরে বেড়াচ্ছে। আপনারা ভীষণভাবেই সেটা নিয়ে জেরবার হচ্ছেন যে একটা কি দুটো বাচ্চার জন্য পুরো ক্লাসটা ডিসরাপ্ট করছে, ক্লাসটা করানো যাচ্ছে না। এবং তাকে রুল তৈরি করা হলো যে তাকে ক্লাসে বসতে হবে, কিছুক্ষণ বসতে হবে, অন্যদের গায়ে হাত দিলে হবে না, এটা বোঝানো হলো। এবার তাকে রিওয়ার্ডটাও দেখিয়ে দেওয়া হলো যে দেখো তুমি যদি ক্লাসে এসে বসো তাহলে, এবার ধরুন বেশ খুব দামি জিনিসের রিওয়ার্ডের দরকার নেই, সেটা খুব সামান্য টাকার মৌরি লজেন্স একটা কৌটো ক্লাসে রাখা যেতে পারে, লজেন্স রাখা যেতে পারে, একটা দুটো খেলনা ক্লাসে রাখা যেতে পারে, যেটা অন্য সময় পাওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি বসো তাহলে ওই খেলনাটা পেতে পারো, কখন, খানিক পরে, ক্লাস শেষে তুমি কিন্তু খেলনাটা আজকে পাবে, এরকম হতে পারে। তাহলে এখানে আমি কি করছি, আমি বিহেভিয়ারকে কারেকশন করছি থ্রু কন্ডিশনিং মেথড বা অপারেন্ট কন্ডিশনিং মেথড। এবার আমি তিনটে এখানে অপশন দিয়েছি যে একটা ক্লাসে খেলনা থাকতে পারে, যে খেলনাটা তাকে বলা হলো যে তুমি যদি ক্লাসে এতক্ষণ বসো, কারোর গায়ে হাত না দিয়ে নিজের জায়গায় যদি বসতে পারো তাহলে তুমি ক্লাসের শেষে খেলনাটা পেতে পারো। এবার রোজ খেলনা দিয়ে কাজ হবে না, আর একদিন হলো একটা লজেন্সের ব্যবস্থা করা হলো, আর একদিন হয়তো বলা হলো ঠিক আছে তোমাকে তাহলে মাঠে কিছুক্ষণ খেলতে দেওয়া হবে, বেশিক্ষণ খেলতে দেওয়া হবে। এবার বিষয়টা অনেক সময় টিচাররা আমাকে বলেন যে আমি যদি একটি বাচ্চাকে বেশিক্ষণ মাঠে খেলতে দিই তাহলে অন্য বাচ্চারা কি করবে, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মানে প্রি প্রাইমারি বা প্রাইমারির বাচ্চাদের 1, 2, 3 যেখানে বোঝাটা অতটা তৈরি হয়নি, সেই বাচ্চাগুলো তখন তো সবাই খেলতে চাইবে। এখন বিষয়টা হচ্ছে যদি আমি তাদেরকে পেয়ার করে দিই, বাডি করে দিই বা গ্রুপে করে দিই, যে তোমাদের দায়িত্বের মধ্যে পড়ছে যে সবাই মিলে মানে বন্ধুকে সঙ্গে বসিয়ে রাখাও তোমাদের দায়িত্ব, এবং বন্ধু যদি ঠিক করে বসে বা বন্ধুকে তোমরা যদি বসিয়ে রাখতে পারো তাহলে কিন্তু পুরো ক্লাসের শেষে একটু এক্সট্রা খেলতে পাবে, বা খেলার ক্লাসে বা টিফিন পিরিয়ডের পর আমি একটু এক্সট্রা খেলতে দিতে পারি, বা কোনো একটা ক্লাসে একটু এক্সট্রা খেলতে দিতে পারি। আমি কিন্তু এরকম বহু ক্লাসে দেখেছি যে ছেলে মেয়েদের একটু ওই পেয়ার করে করে বাডি বলা হয়, বা দুটো তিনটে বাচ্চাকে একটু দায়িত্ব দেওয়া হলো যে তারা একটুখানি ম্যানেজ করলো, এবং এইটা করতে করতে যখন এই স্পেশাল বাচ্চাটি বা CWSN যে বাচ্চাগুলি আছে তারা যখন দেখছে যে তাদের বন্ধুরা তাদের অ্যাকসেপ্ট করছে, তাদেরকে সঙ্গে রাখছে, তখন কিন্তু তাদের একটা দায়বদ্ধতাও মানে তাদেরও একটা দায়বদ্ধতা তৈরি হয় যে বন্ধুরা চাইছে সেই জন্য তারা খানিকটা বসে। আবার যাদের অসুবিধে নেই তারাও মনে করে যে এদেরকে সঙ্গে রাখার একটা উপকারিতা হচ্ছে, মানে আমি যদি একে ঠিক মতো সামলাতে পারি তাহলে কিন্তু আমি ক্লাসের শেষে সবাই একটু বেশিক্ষণ খেলতে পাবো, এই জায়গাটা। এবার আমরা একটু টিচিং এডে যাই, কীভাবে আমরা অপারেন্ট কন্ডিশনিং ইউজ করতে পারি। আমরা ইনসাইট লার্নিংয়ে যাই। ইনসাইট লার্নিংয়ে আচরণের পরিবর্তনটা ঠিক বিহেভিয়ারাল মেথডের মতো সঙ্গে সঙ্গে দেখার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে একটা মানুষ যখন একটা জিনিস মানে ইনসাইট লার্নিং ইউজ করে শেখে
প্রাণীদের মধ্যেও দেখা যায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তার আচরণের মধ্যে চেঞ্জ দেখা যায় না, কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে দেখা যায়। এবং সেটার 4টে ধাপ বলা হচ্ছে। প্রথমটা বলা হচ্ছে যে তার প্রিপারেশন, যে যখন তাকে আমি একটা প্রবলেম দিচ্ছি সে সেটা দেখছে, সেটাকে নার্চার করছে, রেসপন্স কিন্তু ঠিক কিছু করছে না, বা রেসপন্সটা ভুলও হতে পারে, কিন্তু সে দেখছে, সে অবজার্ভ করছে, সে সেটাকে নাড়াঘাটা করছে, খেলছে, ট্রায়াল এরার করছে। তারপরে একটা সময় যাচ্ছে যখন কিন্তু আমি মানে তার কাছ থেকে কোনো রেসপন্স অ্যাজ সাচ পাচ্ছি না। তারপরে দেখা যাচ্ছে রেসপন্স একটা ক্রিয়েট করছে, যে রেসপন্সটা কাছাকাছি হচ্ছে। তারপরে হচ্ছে ইনসাইট, অর্থাৎ তার মধ্যে একটা বোধ তৈরি হলো, ও ধরুন যোগ শেখাচ্ছেন, এবার যোগটা শিখতে গিয়ে ধরুন 3 আর 2 আমরা যোগ করব। আমি একটুখানি বোর্ডে লিখে দেখাই। ইনসাইট লার্নিং এর একটা উদাহরণ দেখি। ধরুন ভূগোল ক্লাসে 3-তে যখন আমরা ডিরেকশনালিটি শেখাচ্ছি বা দিক শেখাচ্ছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যখন আমরা ম্যাপ পড়ি বা ম্যাপ শিখি, তখন ম্যাপের ওপর দিকটা উত্তর দিক দেওয়া হয়, এরকম করে শেখানো হয়। এবার পড়িয়েছেন, মুখস্থ হয়েছে, পরীক্ষা দিয়েছে। হঠাৎ একদিন একটি ছেলে এসে বলছে যে আমাদের বাড়ির বারান্দায় সকালের রোদটা পড়ে, তাহলে সেটা পূর্ব দিক, আর তাহলে ঘরের ভেতরের পেছনের দেয়ালটা হচ্ছে পশ্চিম দিক, আর আমি যদি সূর্যের দিকে মুখ করে দাঁড়াই তাহলে আমার বাঁ হাতের দিকটা হচ্ছে উত্তর দিক আর ডান হাতটা হচ্ছে দক্ষিণ দিক। তার মানে আমার এই বাঁ দিকের যে দেওয়ালটা সেটা ধরে যদি আমি সোজা চলে যাই তাহলে কি আমি হিমালয়ে পৌঁছে যাব? এই যেটা পড়ছিলাম এবং সেটার সঙ্গে নিজের জীবনকে আমি যখন কানেক্ট করছি এবং আমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যে ভারতবর্ষের ম্যাপের সঙ্গে আমি নিজেকে যোগ করে নিজের স্থানটাকে যোগ করতে পারছি। যদিও এখন গুগল আর্থের যুগে সবাই অনেকেই ম্যাপ দেখে, তবুও নিজের স্থানের সঙ্গে নিজেকে ভিজুয়ালাইজ করতে পারা, এই যে বুঝতে পারলাম। প্রথম যখন 1 মাস ধরে দিদিমণি পড়িয়েছে তখন কিন্তু সে কোনো রেসপন্স সেরকম আলাদা করে কিছু করেনি, মুখস্থ করে লিখেওছে। হঠাৎ একদিন তার স্ট্রাইক করলো, আরে বাহ, তার মানে এই জানলাটা দিয়ে যদি সোজা যাই তাহলে কিন্তু হিমালয়ে পৌঁছে যাব। এই যে বুঝতে পারা, মানে একটা প্রিপারেশন হয়েছিল, ইনকিউবেশন হয়েছে, এবার টিচারের কাছে এসেছে, ভেরিফিকেশন হচ্ছে, আবার জিজ্ঞেস করেছে এই দিকটা কি উত্তর দিক, বাড়িতে জিজ্ঞেস করতে, তাহলে এটা উত্তর দিক। তখন টিচারকে এসে ও বলছে যে এই উত্তর দিক ধরে যদি সোজা যাই তাহলে কি আমি হিমালয়ে পৌঁছবো। এইটা হচ্ছে ইনসাইট। অর্থাৎ আমার শেখা যেরকম আমার জৈবিক কতগুলো রেসপন্সের ওপর নির্ভর করছে এবং তার সঙ্গে আমরা কিভাবে বিভিন্ন জিনিসকে জুড়ছি, আবার কোনো কাজ করলে, কোনো আচরণ করলে চারপাশ কি ফিডব্যাক দিচ্ছে সেখান থেকেও আমার আচরণে পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে আমি যেগুলো জানছি সেই জানাটাকে জুড়ে জুড়েও কিন্তু আমি প্রবলেমকে সলভ করছি এবং সেখান থেকেও কিন্তু আমার শেখা তৈরি হচ্ছে। অর্থাৎ শেখার আমি মোটা দাগে 3টে থিওরি বললাম। তো যখনই আপনারা টিচিং এইডস কথা ভাবছেন যে টিচিং এইড কী করে ইউজ করব, আপনাকে মাথায় রাখতে হবে যে কনসেপ্টটা বা যে প্রবলেমটা আপনারা শেখাচ্ছেন সেটা কিভাবে আমরা ভেঙে কোন থিওরিটাকে ইউজ করে জিনিসটাকে আর একটু সহজ এবং ভেতরে যাতে তার ঢোকে ধারণাটা, সেটা করতে পারি এবং যাতে সে সহজে মনে রাখতে পারে। এতক্ষণ আমি 3টে বেসিক থিওরির কথা বললাম। এবার আমরা যাই, যখন আমরা ক্লাসে পড়াচ্ছি কোথায় অসুবিধে হচ্ছে, কিভাবে শেখা হয়, এক্ষেত্রে আমি ব্যবহার করছি ইনফরমেশন প্রসেসিং থিওরি। ইনফরমেশন প্রসেসিং থিওরি অনেকটা কম্পিউটারের মতো করে দেখে মানুষের শেখা বা মানুষের প্রসেসিংকে, যে আমার কাছে একটা তথ্য ঢুকলো, সেই তথ্যটাকে আমি ধরে রাখলাম, তারপরে সেটাকে মনে রাখলাম, তারপরে সেটাকে রিপ্রোডিউস করলাম। কিন্তু শেখা তো তা নয়। আমরা তো দেখলাম যে তথ্য ঢুকলো, তথ্য ঢুকে সেটা মনে রাখলাম, রেখে একটা রেসপন্স হলো, কিন্তু মাঝখানে ওই যে ইনসাইট লার্নিংটাও আছে, আমি বুঝলাম। এবার
আমরা প্রতিবন্ধকতাকে বা সিডাব্লিউএসএনদের কার কোথায় অসুবিধে হচ্ছে এই ইনফরমেশন প্রসেসিং থিওরি ধরে একটু বুঝি। অর্থাৎ ক্লাসে এসে সে কতগুলো জিনিস তাকে শেখানো হচ্ছে, সেই শিখতে গেলে কি কি তার লাগছে। প্রথম জিনিস কি হচ্ছে, বলা হচ্ছে যে ইনফরমেশন ইজ সেন্সড, অর্থাৎ যে তথ্যটা আসছে সেই তথ্যটাকে আমি সেন্সেশনের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে আমার শরীরে আমি সেটাকে চিনতে পারছি বা আমি সেটাকে ধরছি, সেন্স করছি। ছবি দেখানো হচ্ছে, ছবি দেখছি, কথা বলা হচ্ছে, কানে শুনছি, হাতে কিছু দেয়া হয়েছে সেটা ধরে বুঝতে পারছি, কখনো স্বাদ শেখানোর সময় মুখে দেওয়া হচ্ছে সেটা সেন্স করতে পারছি। এইটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে কি হচ্ছে, সে আমাদের চারপাশে, ধরুন আমার চারপাশে আমার চোখের মানে ভিজুয়াল ফিল্ডে প্রচুর জিনিস আছে, পেন আছে, টেবিল আছে, পোডিয়াম আছে, ল্যাপটপ আছে, কিন্তু সব তো আমি দেখে রেসপন্স করছি না। আমি অনেকগুলো তথ্যকে কিন্তু বাদ দিয়ে যেটা আমার ফোকাস আমি সেটার দিকে তাকিয়ে আছি, যেটার দিকে আমার লক্ষ্য করার কথা আমি সেটার দিকে তাকিয়ে আছি। অর্থাৎ আমার মোমেন্টারিলি কিন্তু এগুলো সব রেজিস্টার করেছে, কিন্তু আমি এগুলোকে বাদ দিচ্ছি, দিয়ে যেটাতে আমার ফোকাস আমি সেটার দিকে থাকছি। তাহলে এইখানে একটা হচ্ছে যে ব্রেনকে কতগুলো তথ্য যখন সে পাচ্ছে, কিছু তথ্যকে সে বাদ দিয়ে দিচ্ছে, যেটা দরকার সেটাকে সে ধরছে। এই ক্ষমতাটা থাকতে হবে ব্রেনের। তারপরে হচ্ছে সেটাকে প্র্যাকটিস করে লং টার্ম মেমোরিতে রাখতে হবে, এবং যখন প্রশ্ন করা হচ্ছে বা যখন তাকে সেই তথ্যটা দরকার লাগছে সে সময় মতো বার করে দিতে পারবে। এইটা হচ্ছে মূল থিওরিটা। এবার আমাদের যে বাচ্চাগুলো আছে তাদের আমরা পাই আমাদের সিডাব্লিউএসএন, আমরা তাদের ক্যাটেগরিগুলো একটুখানি দেখি। 21টা ক্যাটেগরির মধ্যে অনেকগুলো ক্যাটেগরি স্কুলে যায়, আবার অনেকগুলো ক্যাটেগরির সংখ্যা স্কুলে কম। তো যেগুলো যাদের আমরা বেশি স্কুলে দেখতে পাই আমি তাদের কথা এখানে মেনশন করছি, যাদের একটু কম দেখা যায় আমি তাদেরকে এখানে মেনশন করছি না, করিনি। তারা যে এর মধ্যে ইনক্লুডেড হতে পারে না তা নয়, আমি বোঝানোর জন্য যেটা টিচাররা বেশি পান বা যেটা নিয়ে আলোচনা বেশি হয় আমি সেই গ্রুপটাকে এখানে, সেই গ্রুপের ক্যাটেগরিগুলোকে মেনশন করছি। প্রথম হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি। এবার আমরা যদি আমাদের ওই এটাতে যাই, লোকোমোটর ডিসেবিলিটি কোথায় আটকাচ্ছে, তার ইনফরমেশন সেন্সেশন নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, তার রেজিস্টার করা নিয়েও খুব একটা প্রবলেম হচ্ছে না, তার প্র্যাকটিস করা নিয়েও কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যখন তার রিট্রিভ করা নিয়েও প্রবলেম হচ্ছে না, কিন্তু রিট্রিভ করে যখন সে রেসপন্স করছে তার হয়তো মুভমেন্টে প্রবলেম আছে, সে হয়তো পা দিয়ে লেখে, হাত দিয়ে লিখতে পারে না, বা সে হয়তো হুইল চেয়ার বাউন্ড, তাকে ক্লাসে তুলতে হয়। ফলে এই যে তাকে পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটার সঙ্গে তার রেসপন্সের জন্য তা আমাদের কিছু অ্যাডাপটিভ জায়গা তৈরি করতে হচ্ছে, যে তার ক্লাসরুমটা নিচে করতে হচ্ছে, অথবা তাকে তোলার ব্যবস্থা করতে হচ্ছে, বা সে যদি পা দিয়ে লেখে তাহলে তার জন্য স্পেশালাইজড বসানোর জায়গা ব্যবস্থা করতে হচ্ছে, বা কেউ যদি মাথায় একটা পেন লাগিয়ে লেখে তাহলে তার জন্য আলাদা টেবিলের ব্যবস্থা করছে। সেখানে আমার অ্যাডাপটিভ ডিভাইসের একটা রিকোয়ারমেন্ট আছে। এবার যার ধরুন সেরেব্রাল পলসি আছে তার ক্ষেত্রে কি হবে আমরা পরপর দেখি। এবার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ার্ড কোথায় আসছে, হিয়ারিং ইম্পেয়ার্ড ইনফরমেশন ইজ সেন্সড, এইখানে তার সমস্যা, তার কিন্তু সেন্সেশনে প্রবলেম হচ্ছে। ফলে আমার যখন আমি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করছি সেখানে আমার অ্যাডাপ্টেশন কি হচ্ছে, অ্যাডাপ্টেশন হচ্ছে যে সে কানে শুনতে পায় না, সেই জন্য তাকে মানে যেসব কাজে শোনা নির্ভর হচ্ছে আমাকে তাকে ভিজুয়াল এড ইউজ করতে হবে। কেন? কারণ তার সেন্সেশনের প্রবলেম হচ্ছে, সেন্সেশনের প্রবলেম হচ্ছে, পরের ধাপগুলো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। অতএব আমার মোড অফ ইনপুটটা বদলে যাবে। অর্থাৎ আমি যখন ক্লাসে পড়াচ্ছি আমাকে কিছু ছবি সঙ্গে রাখতে হবে, আমি যখন বোর্ডে লিখছি মুখ ঘুরিয়ে আমাকে এমন করে তাকে করতে হবে যে তাকে আমার সামনে এনে দাঁড় করাতে হবে, অথবা তার দিকে বোর্ডে লিখে তার দিকে ঘুরে তাকিয়ে বলতে হবে, অথবা আমরা যে বইগুলো ব্যবহার করছি সে যদি খুব কম শোনে, তার যদি হিয়ারিং এড থাকে তাহলে ভালো, যদি হিয়ারিং এড না থাকে তাহলে আমাকে কিন্তু সবসময় একটা ভিজুয়াল সাপোর্ট ব্যবহার করে তাকে পড়াতে হবে। কেন? কারণ তার
সেন্সেশন, হিয়ারিং সেন্সেশনে প্রবলেম আছে। এবার পরের গ্রুপটায় আমরা যাই, ভিজুয়ালি ইম্পেয়ার্ড। এবার যে চোখে দেখতে পাচ্ছে না বা যার চোখে দেখা নিয়ে অসুবিধা হচ্ছে, তার সমস্যাটা কোথায় হচ্ছে? তার যেটা হচ্ছে ওই যে ইনফরমেশন ইজ সেন্সড, এখানে সে গন্ডগোল, তার গন্ডগোল হচ্ছে। তার কারণ হচ্ছে যে সে ভিজুয়াল ইনফরমেশনকে প্রসেস করতে পারছে না বা দূর থেকে সে দেখতে পাচ্ছে না চশমা লাগানো সত্ত্বেও। তখন আমি কী রকমের অ্যাডাপটিভ ডিভাইস ইউজ করছি? তখন আমার অ্যাডাপটিভ ডিভাইস এমন হচ্ছে যে যাতে তার অন্য সেন্সেশনগুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ ট্যাকটাইল, যেটা ছুঁয়ে আমরা করছি স্পর্শ দিয়ে, অথবা অডিও বুকস, মানে ব্রেল হচ্ছে ট্যাকটাইল ডিভাইস, অডিও বুকস ইউজ করছি যাতে সে শুনে পুরো জিনিসটা শিখতে পারে। আর তাকে আমি ভিজুয়াল মডেলস তৈরি করে দিচ্ছি যেহেতু সে চোখে দেখতে পাচ্ছে না। আমরা একটু এক্সাম্পল দেখি। ব্রেল ইউজ করি, দেখুন ঘড়ি শেখানোর ক্ষেত্রেও ছুঁয়ে সে গুনে গুনে সংখ্যাটা শিখে যাচ্ছে, পজিশনগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তারপরে আমি হয়তো তার ঘড়িটায় আর আলাদা করে গোনা জায়গাগুলো থাকছে না, কারণ আপনারা সবাই জানেন যে এই ধরনের ডিভাইস তাদের জন্য আলাদা করে পাওয়া যায়, যেহেতু এগুলো দীর্ঘদিন ধরে পাওয়া যায় এবং স্কুল এডুকেশন সিস্টেমের মধ্যে এগুলো অ্যাভেলেবল, ফলে আমি এটা নিয়ে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। বা ধরুন জিওমেট্রির কিছু জিনিসপত্র পাওয়া যায়, সায়েন্সের প্রচুর মডেল পাওয়া যায়, সায়েন্সের এই ধরনের মডেল পাওয়া যায় যেখানে আমরা ডিএনএ স্ট্রাকচার, ট্যাকটাইল স্ট্রাকচার কিনতে পাওয়া যায়, যেটা দিয়ে তাদের শেখানো যেতে পারে। আর সাইন, বেসিক সাইন, যদি একটা ক্লাসে এরকম একটা চার্টও টাঙানো থাকে সাইনের, যে ক্লাসে অন্তত হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চা আছে, আর কিছু না হোক আর 5টা বাচ্চা দেখে দেখেও কিন্তু তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করলে সে, এই দেখুন 6খানা সাইন, খুব বেসিক সাইন, বাথরুমে যাব, খাবো, আমাকে একটু হেল্প করো, হয়ে গেছে, খেলবো, আর একটু চাই। হ্যাঁ, এই 6টা সাইন যদি বাকি ক্লাসটা শিখে যায় দুটো বাচ্চার জন্য, আপনি খালি ভাবুন যে ওরা এমনিতেই নিজেদের মধ্যে একটা নিজেদের জেস্চার, একটা কমিউনিকেশন চলে। কিন্তু আমি যদি ফিক্স করে দিই যে দেখ এইটার মানে এইটা, এইটার মানে এইটা, এরকম যদি 20টা সাইনও লাগানো থাকে ক্লাসে, যে ক্লাসে হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চা আছে, ক্লাসের কোহেসিভনেস অনেক বেড়ে যাবে। ক্লাসের নিজেদের মধ্যে তাদের ইন্টারাকশন, সেই বাচ্চাটার ক্লাসের মধ্যে পার্টিসিপেশন, আপনার তার সাথে কমিউনিকেশন, সবটা কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে। এটা যে খুব ডেফিনেট একটা টিচিং লার্নিং মেটেরিয়াল, টিচিং মেটেরিয়াল না হলেও একটা ইন্টারঅ্যাক্টিভ মেটেরিয়াল যেটা ক্লাসে লাগানো রইল। এবার ধরুন এইখানে যেরকম হচ্ছে যে ইনফরমেশন, যে হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চা, সে তাকে যখন নামটা মুখস্থ করানো হচ্ছে সে মুখস্থ করতে পারছে না, কারণ সে শুনছে না। তাকে যদি আমি ছবির মাধ্যমে এরকম ফ্লিপবুক ইউজ করে, ফ্লিপবুক খুব সহজ একটা জিনিস, পুরনো ক্যালেন্ডার, বা এখন মোটামুটি সব জায়গায় স্পাইরাল করতে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই পুরনো খুব প্রত্যন্ত জায়গা হলে স্পাইরালের সুবিধে নেই, স্পাইরাল না থাকলেও হবে। একটা খাতা বা মোটা চার্ট পেপার কেটে কেটে, আর্ট পেপার কেটে কেটে, সেটা দড়ি দিয়ে পাঞ্চ করে দড়ি দিয়ে বেঁধেও একটা ফ্লিপ বুক করা যায়, যেখানে তাকে বলা হলো যে ঠিক আছে তুই এইটা দেখে দেখে মুখস্থ, খাতাতে দেখেও হতে পারে, আরও কিছু মেটেরিয়ালসের কথাও আমি বলছি। অর্থাৎ আমি কিন্তু যেই মুহূর্তে বুঝতে পারছি যে তার সেন্সেশনে প্রবলেম হচ্ছে, আমি সেন্সারি ইনপুটটাকে চেঞ্জ করে দিচ্ছি, মোডটাকে বদলে দিচ্ছি। কী করছি, তার হিয়ারিং মোডটায় অসুবিধে আছে তাকে ভিজুয়াল মোড প্রোভাইড করছি, যার ভিজুয়াল মোড অসুবিধে আছে তাকে আমি ট্যাকটাইল বা অডিটরি মোডের মেটেরিয়াল প্রোভাইড করছি। তাহলে আমার চেঞ্জটা কোথায় হচ্ছে, সেন্সারি ইনপুটটাকে চেঞ্জ করে। এবার আমরা যাই বাকি এই 5-6টা গ্রুপে, যাদের অনেক সময় বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না যে তাদের কোনো অসুবিধে আছে, তারা ক্লাসে পুয়ার পারফর্মার হিসেবে থেকে যাচ্ছে। তখন আমাদের করণীয় কী, তখন আমরা ডিভাইসগুলো কিভাবে ব্যবহার করব, সেটা একটা বড় জায়গা। তাদের অসুবিধাটা কোথায় হচ্ছে আমরা দেখি। তাদের অসুবিধে হচ্ছে এই যে মোমেন্টারিলি রেজিস্টার করে এনকোড করে লং টার্মে ঢুকছে না, তাদের শেখানো হচ্ছে, তারা মনে রাখতে পারছে না। কাদের হচ্ছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিদের দেখা যাচ্ছে যে একটা জিনিস শেখাচ্ছি, বারবার অঙ্ক যোগ করতে শেখানো হচ্ছে, কি বারবার গুণে লিখতে শেখানো হচ্ছে, গুণে বলো কটা আছে, সে কিন্তু শিখতে পারছে না। অর্থাৎ ব্রেন কিন্তু মেথডটা এনকোড করতে পারছে না, বা জিনিসটাকে ধারণাটা তৈরি করতে পারছে না যে এরকম করে হবে।
আর কাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার খুব ঠিক সহজভাবে বলতে গেলে যে একটা ধরন তা কিন্তু নয়। ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট ডিসেবিলিটির যেটা ধরন সেটা হচ্ছে যে যাই তার কারণ হোক, সে মূলত তার শিখতে সময় লাগে, এটা হচ্ছে মূল গল্প। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে কিন্তু তা নয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে অনেকে আছে যারা কিন্তু খুবই বুদ্ধিসম্পন্ন, তাদের শিখতে অসুবিধে থাকলেও সব কিছু শিখতে অসুবিধে হয় না, কিছু জিনিস শিখতে অসুবিধে হয়। আবার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে এরম বাচ্চাও আছে যাদের কিন্তু মানসিক প্রতিবন্ধকতা বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিও আছে। যাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে এবং সঙ্গে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে তাদের ক্ষেত্রে একরকম, যাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নেই, যারা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তাদের কিন্তু আমাদের ইন্টারভেনশনটা বদলে যাচ্ছে। এখানে কিন্তু টিএলএম বা অ্যাডাপটিভ ডিভাইসের একটা বড় রোল থাকছে। আমরা আবার একটু যাই যে কী ধরনের আমরা টিচিং এড ইউজ করতে পারি। হ্যাঁ, এবার ধরুন প্রাইমারি ক্লাসে যখন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ইন্টেলেকচুয়াল, আমি দুটো ভাগকে আলাদা করছি, যখন আমি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলছি তার মধ্যে পড়ে হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অ্যান্ড অটিজম উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। আর যখন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার খালি বলছি তখন কিন্তু যাদের মানসিক প্রতিবন্ধকতা নেই এমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ছেলেমেয়ের কথা বলছি। এবার অটিজমে কি হয়? অটিজমে যেটা হয়, সেন্সেশনেও একটা কিন্তু সমস্যা হয়। আমরা আবার চলে যাই ওই স্লাইডটায়, যে সেন্সেশন, যে দেখা যাচ্ছে চোখে দেখে ভালো করছে কিন্তু যখন আমি কথা বলছি সেটা কিন্তু এনকোডেড হচ্ছে না, বা এনকোডেড হলেও রেসপন্সটা পুয়ার হচ্ছে, কারোর ক্ষেত্রে ঢুকছে না বা ঢুকে রেসপন্স তৈরি হচ্ছে না। এই জায়গাটা নিয়ে খুব যে আমাদের সবসময় আমরা খুব নির্দিষ্ট করতে পারি সবার ক্ষেত্রে তা নয়, কিন্তু কানে শুনতে পায়, চোখেও দেখতে পায়, কিন্তু কানে শোনা তথ্য আর চোখে দেখার তথ্য সবসময় যোগসূত্র তৈরি হচ্ছে না, বা তারা কানেক্ট করছে না, বা কানেক্ট করলেও সবসময় রেসপন্সটা ঠিক মতো করছে না, কোথাও একটা আটকাচ্ছে। তখন আমরা কি করছি, যেহেতু ওদের কথা বলা নিয়ে একটা অসুবিধে হয়, কথা গুছিয়ে বলা নিয়ে অসুবিধা হয়, বা কথা বললে রেসপন্স করতে অসুবিধা হয়, তখন আমরা কি করি, প্রায়শই যেটা করি সেটা হচ্ছে ভিজুয়াল এড ইউজ করছি। কীরকম ভিজুয়াল এড ইউজ করছি? এই ভিজুয়াল এডটা ঠিক টিপিক্যালি হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চাদের যেরকমভাবে ব্যবহার করা হয় সেরকম নয়, বস্তুটা একই, ছবি ব্যবহার হচ্ছে, খালি পদ্ধতিটা আলাদা। তার কারণ কি? কারণ অটিস্টিক বাচ্চাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা যখন অনেক ভ্যারাইটি করি একটা জিনিস শেখাতে গিয়ে, তাদের ধরতে অসুবিধে হচ্ছে। নির্দিষ্টভাবে একইভাবে বারবার দেখালে তারা কিন্তু জিনিসটা অনেক ভালো মনে রাখতে পারছে, যেটা হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, ধরুন কোনো একটা ক্যাটেগরির তথ্য যেটার মধ্যে সিকোয়েন্স আছে সেটা শেখাতে চাই। আমি এখানে চাঁদমালার ছবি দিয়েছি। চাঁদমালা একটা বেসিক এক্সাম্পল, যে কোনো জিনিস শেখাতে, অনেক কিছু শেখাতে, অনেক রকম ক্যাটেগরি শেখাতে কিন্তু চাঁদমালা কনসেপ্টটা খুব ইউজফুল। এবার আপনি নানানভাবে চাঁদমালা করতে পারেন। একটা পাটকাঠির ওপরে এরকম গোল গোল কেটে চাঁদমালা, গোল গোল কাগজ কেটে লাগিয়ে চাঁদমালা করতে পারেন। চাঁদমালা যেরকম দড়িতে টাঙানো থাকে সেটা করতে পারেন। নারকোল পাতা কেটে তাতে গোল গোল করে লাগিয়ে করতে পারেন। ঝাঁটার কাঠি মানে নারকোল কাঠি নিয়ে তাতে সেলোটেপ লাগিয়ে লাগিয়ে এরকম লম্বা লম্বা ঝোলাতে পারেন। এবং ধরুন আপনি শেখাচ্ছেন সংখ্যা, এবং সংখ্যা লেখা আছে টাঙিয়ে দেওয়া হলো ক্লাসে। আপনি শেখাচ্ছেন প্রাণী, এবার ক্যাটেগরি করতে শেখাচ্ছেন। এমনি বাচ্চারা তো কি যখন স্কুলে ঢোকে তখন তারা জানে যে কোনটা প্রাণী, কোনটা পশু, কোনটা ফুল, কোনটা সবজি, কোনটা ফল, কোনটা পাখি, কাদের বলা হয়। কিন্তু আমরা যখন এই মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়েদের দেখছি যে তাদের যদি জিজ্ঞেস করি এটা কি, সে বলতে পারছে আপেল, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করি দুটো জিনিস দেখিয়ে, একটা আপেলের ছবি আর বা একটা কলার ছবি আর গরুর ছবি দেখিয়ে যদি জিজ্ঞেস করি কোনটা পশু, সে হয়তো নাও বলতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি যেটা করছি যে ক্লাসের সবাই শিখে ফেলেছে
বেশি দিন লাগেনি, মুখস্থ করে বানান করে লিখে ফেলেছে, কিন্তু তার মনে থাকছে না। সেখানে যদি আমি এরকম একটা খুব সহজ চাঁদমালা ধরনের জিনিস টাঙিয়ে রাখি, যেখানে পশুদের ছবি পরপর লাগানো আছে, আর একটা চাঁদমালা আছে যেটাতে ফলের ছবি আছে, আর একটা চাঁদমালা আছে যেটাতে হয়তো সবজির ছবি আছে, অন্যেরা জানে, অন্যেরা হয়তো দেখে এমনি মুখে বলে দিচ্ছে, কিন্তু তাকে বলা হলো যে তুই ওটা দেখেই আমাকে বল না, পশুর একটা নাম বল। সে হয়তো পশুর নামটা, পশু বললে সে চিনতে পারছে না, কিন্তু সেই চাঁদমালাটা দেখেও বলল কুকুর, বলে দিল। এবার আমি কি করছি, একটা এড ইউজ করছি। এমনও করতে পারি যে সেই চাঁদমালা, মানে ধরুন সুপুরি গাছের যে খোল, সেটার মধ্যে এরকম মানে খাঁজ করে করে যদি কেটে দিই, আমি একটু এঁকে দেখাই। সুপুরি গাছের খোল নিলাম, সেখানে এরকম করে খাঁজ খাঁজ করে একটু কেটে দিলাম, এরকম ছোট ছোট করে কেটে দিলাম, স্লিট মতো করে দিলাম, এবং তার মধ্যে ছবিগুলো এরকম করে ঢোকানো আছে, আটকানো আছে। কারণ এখানে আমার হয়তো বেড়ালের ছবি আছে। এরকম ছবিগুলো, ছবি সব স্কুলে ফ্ল্যাশ কার্ড থাকে, বেশিরভাগ স্কুলে অন্তত থাকে আমি জানি। এবং এই ফ্ল্যাশ কার্ডগুলো বাচ্চাকে বলা হলো ঠিক আছে আমি তোকে মিশিয়ে দিচ্ছি, তুই এবার ঠিক ঠিক জায়গায় গিয়ে লাগা। সে লাগালো, যে পশুগুলো পশুর চাঁদমালাটায় লাগিয়ে দিল, ফলগুলো ফলের চাঁদমালায় লাগিয়ে দিল। অর্থাৎ সে বলতে তো যদি নাও মনে করতে পারে, তাকে আমি যেই মুহূর্তে একটু টিচিং এড দিচ্ছি, সেখানে তাকে আর রিকল করতে হচ্ছে না, সে খানিকটা রেকগনাইজ করছে, অর্থাৎ সামনে ছবিগুলো পেলে সে ভাগটা করে দিচ্ছে। তাতে কিন্তু আমি কি করলাম, ইভ্যালুয়েশনটা সহজ করলাম, একটা টিএলএম দিয়ে চেক করে নিলাম যে সে কিন্তু শিখছে। তার আগে কি ছিল, সে পারছিল না, বলতেই পারছিল না। কিন্তু তাকে যখন আমি ছবিগুলো দিয়ে দিয়ে বললাম যে তুই পশুগুলো একটা জায়গায়, এইখানে সব পশুগুলো ঢুকিয়ে দিত, তখন কিন্তু সে বলতে পারলো। দুটোর মধ্যে তফাৎ আছে, পশুগুলো ঢুকিয়ে দাও বা পশুগুলো বেছে বার করো, আর চারটে পশুর নাম বলো, দুটোর প্রসেস কিন্তু আলাদা, ইনপুটটা আলাদা, আউটপুটটা আলাদা। ফলে অ্যাজ আ টিচার আমাকে বুঝতে হবে যে সে কোথায় আটকাচ্ছে। বলে বলতে পারবে না চারটে নাম, না, সে অতটা তথ্য মনে রাখতে পারছে না। আমি তাকে কি করলাম, তাকে চিনে দিতে বললাম, অর্থাৎ আমি কিন্তু একটু ক্লু করে দিলাম। এখানে আমার টিএলএম কি করছে, একটু সহজ করে দিচ্ছে। এবং ক্লাসের সবাই যখন লিখছে, আপনি ওকে দিয়ে দিলেন যে ছবিগুলো তুই নিয়ে যা, নিয়ে এবার ওই খাপে খাপে ঢুকিয়ে দে, এবার সে সেটা করলো। তাতে যেটা হচ্ছে, তার শেখাটা অনেক সহজাত, বা তার শিখতে একটু সুবিধে হচ্ছে, এবং সে সহজে মানে সে পার্টিসিপেটও করতে পারছে ক্লাসের। হয়তো লিখতে পারছে না, কারণ সে এখনো অত ভালো লিখতে পারে না, কিন্তু আপনি একই জিনিস করালেন কিন্তু একটু সহজভাবে টিএলএম এর মাধ্যমে। একইভাবে আপনি ধরুন অড নাম্বার, ইভেন নাম্বার, গ্রামার করানো যায়। ধরুন তাকে আপনি বিশেষণ শেখানো হচ্ছে যখন ক্লাসে, এবার এরকম চাঁদমালার মতো সব বিশেষণগুলো পরপর টাঙিয়ে দেওয়া হলো, ক্রিয়া শব্দগুলো টাঙিয়ে দেওয়া হলো। গ্রামারও খুব ভালো এই চাঁদমালার মাধ্যমে করানো যায়। ক্লাসে খালি বানিয়ে রেখে দেওয়া, এবং একটু অপারেট করতে পারবে বাচ্চারা। এটা ফিক্স করে দিলে কি হয়, তখন বাচ্চারা আর কিছু করার থাকছে না। যদিও আমি জানি যে অপারেট করতে বললেই কথা উঠবে যে ওরা ভীষণ ছিঁড়ে ফেলে, নষ্ট করে ফেলে, ঠিকই, সবটাই ঠিক, কিন্তু ঘটনাটা হচ্ছে অপারেট করতে দিলে, মানে তাকে লাগাতে দেওয়ার যদি সুযোগ থাকে, তখন যেটা হয় যে বাচ্চাদের একটা উৎসাহ তৈরি হয় যে সে এটা করছে, পার্টিসিপেশনটা অনেক বেশি ইমপ্রুভ করে, এবং শেখার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়, কারণ সেটা একটা এক্সপিরিয়েন্সিয়াল জায়গায় হচ্ছে, সে ঢুকিয়েছে বলে। সেটার একটা মানে সেখানে একটা মুভমেন্ট ইনভলভড হয়ে আছে, অনেক বেশি একটা পজিটিভ তার এক্সপিরিয়েন্স হয়। এবার আমরা স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটির ক্ষেত্রে কয়েকটা টিচিং এডের জায়গায় যাই। অটিজমের ক্ষেত্রে আমি আর একটা টিচিং এডের কথাও বলি, সেটা হচ্ছে অটিস্টিক বাচ্চাদের অনেক সময় যেটা হয় যে নিয়ম যদি বদল করা হয় তাদের একটু অসুবিধে হয়। অর্থাৎ রোজ যা রুটিন ক্লাসে টাঙানো আছে, ও রুটিন বদলে গেল, তার ভীষণ অসুবিধে হচ্ছে। তখন স্কুলে ফাংশন হবে, রোজ যেভাবে এসে বসে সেভাবে সে
বসা হবে না, কারণ আজকে স্কুলে ফাংশন হবে। সে প্রচণ্ড রেগে গেছে, সে সেই ক্লাসে গিয়েই বসবে। এবং সে মানে স্কুলের টিচার, মা বাবা বা মা যিনি নিয়ে এসেছেন, ক্লাসের বন্ধুরা কেউ ওকে বোঝাতে পারছে না, তখন আমরা ক্লাসে একটা খুব সিম্পল এড ইউজ করতে পারি। সেটার আমরা একটুখানি বোর্ডে দেখি। ক্লাসে ওরা ক্লাস করছে, একটা রুটিন আছে, সেটা টাঙানোও থাকে। প্রত্যেকটা ক্লাসে তার একটা রুটিন টাঙানো থাকে। এরকম করে যেরকম করে করা থাকে যে এখানে বাংলা, অঙ্ক, খেলা, হ্যাঁ, প্লে টাইম, যাই হোক, এরকম করে, আমি প্রাইমারি স্কুলের কথা বলছি, এরকম করে থাকছে। কিন্তু একদিন যেটা হলো, সকালবেলা এই সময়টা থাকবে না, পুরোটাই একটা ফাংশন হবে। যদি আমরা প্রত্যেক দিন এই বাচ্চাটিকে দেখানোর একটা অভ্যেস করি যে দেখ আজকে কিন্তু এই ক্লাস, এই ক্লাস, এই ক্লাস। এবার যেদিন স্কুলে ক্লাসটা হবে না, সেদিন যদি আমি একটা সাদা কাগজে এইখানটায় লিখে দিই যে আজকে ব্লক করে দিলাম বাংলা, ইংরেজি বা অঙ্ক, বাংলা অঙ্ক গেমসটাকে ব্লক করে দিলাম, দিয়ে তার বদলে যেটা করছি সেটা হচ্ছে যে আমি এখানে লিখছি যে এখানে আমাদের আজকে ফাংশন হবে। ফাংশন হবে বা নাটক হবে বা নাচ হবে, সেটা লিখে দেওয়া হলো। লিখে আগের দিনই তাকে বলে দেওয়া হলো যে কালকে কিন্তু ফাংশন হবে, নাচ হবে, কালকে কিন্তু আমরা এই ক্লাসে কিন্তু এটা করবো না। এই যে আগের থেকে একটা মানসিক প্রস্তুতি করছি, তার জন্য আমাকে কিচ্ছু আলাদা করে বানাতে হচ্ছে না। একটা সাদা কাগজে লিখে সাঁটিয়ে দিচ্ছি, টাইম টেবিলের ওপরে ব্লক করে দিলাম, দিয়ে তাকে আগাম বলে রাখলাম যে কালকে কিন্তু আমরা ক্লাসে এসে বসবো না, আমরা কিন্তু বাইরের মাঠে বসবো, সবাই ওখানে একসাথে বসবো, আর বন্ধুরা সব নাচ করবে, গান করবে, আবৃত্তি করবে, আমরা সবাই মিলে দেখব। এই যে আগের থেকে বলে রাখলাম, তাকে একটা মানসিক প্রস্তুতি দিলাম, একটা ছবির মাধ্যমে, যেহেতু সে সবসময় সব কথা মনে রাখতে বা প্রসেস করতে পারছে না, তাতে কিন্তু তার পক্ষে অ্যাডজাস্ট করতে কিন্তু সুবিধে হচ্ছে। এবার আমরা আবার লার্নিং ডিসেবিলিটির কিছু টিচিং এডসে যাই। হ্যাঁ, এখানে আরেকটা কথাও বলে রাখি যে অনেক সময়, যদি সবসময় হয় না, কিন্তু খুব যে ব্যয় সাপেক্ষ তা নয়, একটা ছোট স্পিকার দিয়ে, কিন্তু স্পিকার খুব ব্যয় সাপেক্ষ জিনিস নয়, স্পিকার ব্যবহার করে যদি ক্লাসে কিছু কাজ, কিছু জিনিস অডিও লিসনিংয়ের জায়গায়, মানে অডিটরি ট্রেনিংয়ের মাধ্যমে যদি করা যায়, তাহলে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে সেই শেখাটা ভালো হয়। সেটা নামতা হতে পারে, সেটা ইংরেজি শেখা হতে পারে, সেটা ভাষার, যে কোনো ভাষার জায়গাটা শেখানো যেতে পারে। মুখস্থ কাজের যে জায়গাগুলো আছে সেইগুলো কিন্তু আমরা অনেক সময় স্পিকার ব্যবহার করতে পারি। আর এখন যেহেতু স্পিকার খুব কম খরচে পাওয়া যায়, ফলে স্পিকারটা আর সেই জিনিস নয় যে ভীষণ দামি, অনেক দাম দিয়ে কিনতে হবে। ফলে ছোটোখাটো স্কুলের ফান্ডের মধ্যে থেকেও কিন্তু আমরা একটা স্পিকারের ব্যবস্থা, অনেক স্কুলে আছে আমি জানি, অনেক সরকারি স্কুল স্পিকার ব্যবহার করেন। তার ভিত্তিতে এবার মনে হলো যে স্পিকার ব্যবহার করাটা যদি আমরা একটুখানি বেশি করতে পারি, তাহলেও কিন্তু বহু ক্ষেত্রে বেশ ভালো উপকার হয়। কারণ অনেক সময় হয় যে একসাথে বসে কিছু গান করলো, একসাথে বসে নামতা করলো, একসাথে বসে একটা গল্প শুনলো। যেহেতু এখন টেকনোলজি আমাদের ফোনের মধ্যে চলে এসেছে, আমাদের অনেক বড় যে একটা সেট আপ লাগবে টেকনোলজি স্কুলে পড়ানোর জন্য, তা কিন্তু নয়। টেকনোলজি হাতের মুঠোয় চলে এসেছে, সেখানে টেকনোলজি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা যাই লার্নিং ডিসেবিলিটির ক্ষেত্রে। এবার লার্নিং ডিসেবিলিটির অনেকগুলো ধরন আছে। ধরন বলতে লার্নিং ডিসেবিলিটি কারোর রিডিংয়ে হয়, কারোর, এগুলো নিয়ে আপনারা আগেও শুনেছেন, কারোর বানানে হয়, কারোর লেখায় হয়, কারোর অঙ্কে হয়, কারোর হাতের লেখায় হয়। প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি, মহা ঝামেলা। কী করে তাহলে এদের সঙ্গে অ্যাডাপ্ট করব? এবার ধরুন একটা ক্লাসে একসাথে সব কিছুর সমস্যা নিয়ে তো বাচ্চা কম আসে, হয়তো 3টে বাচ্চা আসে ক্লাসে যাদের কিছু একটা সমস্যা আছে, কি 4টে বাচ্চা আছে ক্লাসে যাদের কিছু সমস্যা আছে। এবার
আমাদের দেখতে হবে তাদের স্ট্রেংথ কি, তাদের ক্ষমতার দক্ষতার জায়গাটা কোথায়, ক্ষমতার জায়গাটা কোথায় এবং দুর্বলতাটা কোথায়। এবার দুর্বলতার জায়গায় যদি আমরা আবার চাই যে এইখানে, তাহলে দেখব যাদের লার্নিং ডিসেবিলিটি আছে তাদেরও কিন্তু এই এনকোড ইন লং টার্ম মেমোরি আর রিট্রিভালে প্রবলেম হচ্ছে। যে অক্ষর তাকে শেখানো হচ্ছে কিন্তু সে অক্ষর শিখতে পারছে না, মনে রাখতে পারছে না। তাকে অঙ্ক শেখানো হচ্ছে, সে সংখ্যা গুলিয়ে ফেলছে, বা তাকে নামতা শেখানো হচ্ছে, সে নামতা গুলিয়ে ফেলছে। তাকে লিখতে শেখানো হচ্ছে, তার লেখাটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না, বা যে স্পেস অক্ষরের সঙ্গে অক্ষরের যে তফাৎ, শব্দের দুটো শব্দের মধ্যে যে গ্যাপ বা স্পেস থাকে সেইটা সে বুঝতে পারছে না। নয় তার অক্ষরগুলো ভীষণভাবে কাছাকাছি হয়ে যাচ্ছে, নয় তার শব্দগুলো ভীষণভাবে কাছাকাছি হয়ে গেছে, ফলে তার লেখাটা অস্পষ্ট হয়ে যাচ্ছে বা লেখাটা ভীষণ নোংরা বা একটা অগোছালোভাবে তার লেখার প্রেজেন্টেশন হচ্ছে। এবার এটাকে আমরা কি করে ঠিক করব? এতগুলো টাইম। এবার আমরা যদি এরকম করি যে ধরুন ক্লাসের কিছু বাচ্চা আছে যাদের হাতের লেখা খারাপ, কিছু বাচ্চা আছে যাদের রিডিং খারাপ, এবং খালি ক্লাসের নয়, স্কুলেই হয়তো পুরো প্রাইমারি স্কুলে হয়তো আপনারা আইডেন্টিফাই করলেন যে 10টা বাচ্চা আছে রিডিং পড়তে পারবে না। এবার তাদের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা একটু সিম্পল অ্যাডাপটিভ ডিভাইস করছি। বই তো সরকারি যে বই আছে সে বই তাকে পড়তে হবে, কিন্তু সে তো অক্ষরই ভালো করেছে। এবার চেক করতে গিয়ে দেখা গেল যে সে কতগুলো অক্ষর সে গুলিয়ে ফেলছে। ধরুন চ ছ সে গুলিয়ে ফেলছে, ক খ সে গুলিয়ে ফেলছে বাংলার ক্ষেত্রে। এবার অল্পপ্রাণ মহাপ্রাণকে সে গুলিয়ে ফেলছে। এবার অল্পপ্রাণ মহাপ্রাণের তফাৎ আমি কি করে করছি? খুব সিম্পল, একটা ছোট্ট কাগজের টুকরো নিচ্ছি, নিয়ে মুখের কাছে ধরছি, ধরে তাকে বলছি দেখ যখন ক বলছি তখন কিন্তু সেটা নড়ছে না, আর যখন খ বলছি তখন সেটা নড়ছে। এই যে হাওয়াটা বেরোলো সেটা মহাপ্রাণ, যেটা হাওয়া বেরোচ্ছে না সেটা অল্পপ্রাণ। এইটা তাকে শিখিয়ে দিলাম, দিয়ে তাকে কিন্তু আমি বাড়ির লোককে বলছি, বা আমি হয়তো সপ্তাহে একদিন রোজ পারছি না, তাকে একটু প্র্যাকটিস করাচ্ছি, বা ক আর খ দিয়ে কতগুলো শব্দ আমার ক্লাসের একটা কোনো জায়গায় কাগজে লিখে সাঁটিয়ে রাখছি। তাকে তখন রোজ হয়তো একবার করে বলছি পড়ে দিত আমাকে এগুলো কি কি আছে। এবার হয়তো আমি লেখা আছে কাল, খাল, চাল, ছাল, চানা, ছানা, এরকম করে লেখা আছে এবং সে পড়লো। এই যে মাঝে মাঝেই তাকে আলাদা করে ক খ চ ছ ট ঠ তফাৎ করার যে চর্চাটা দিচ্ছি, তাতেই কিন্তু তার কিছুটা হলেও দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। বেশিরভাগ সময় কি হয়, আমাদের কারিকুলাম শেষ করতে গিয়ে আর এইটা আলাদা করে করা হয় না। সব সময় যে আলাদা করে আপনাকেই করতে হবে তা নয়, আপনি একটা কাগজে লিখে সাঁটিয়ে রাখলেন, বন্ধুদের দিয়েও করানো যেতে পারে। মূল বিষয়টা কি করছি, কানে শুনে তার গন্ডগোল হচ্ছে, তফাৎ করতে পারছে না, আমি লিখে দিলাম, ভিজুয়ালি লিখে লাগিয়ে রাখছি। তাতে কি হচ্ছে, আলাদা রং দিয়ে লিখছি, অল্প প্রাণগুলো লাল দিয়ে লিখলাম, মহাপ্রাণগুলো কমলা দিয়ে লিখলাম বা নীল দিয়ে লিখলাম, এবং ওকে সামনে মুখের সামনে এই কাগজের টুকরোটা ধরে দাঁড়িয়ে বলছি পড়। এবার কোনো একটা বন্ধু যে ভালো রিডিং পড়তে পারে তাকে ব্যবহার করছি ওই ছোট্ট এডটা দিয়ে, তুই ওকে একটুখানি এটা পড়িয়ে ফেলতো। বন্ধু হয়তো দু একটা ভুল করতে পারে, হোক না ভুল, কিন্তু তবু তো খানিকটা প্র্যাকটিস হবে। আপনার হয়তো সময় নেই কিন্তু বন্ধু করিয়ে দিল, তাতে কি হলো, বন্ধুর মনে হলো সে তার বন্ধুকে সাহায্য করেছে, সেটা তার একটা ভালো লাগা, এবং বন্ধুর সঙ্গে করতে পারলে আপনার প্র্যাকটিসের সম্ভাবনাটা বাড়ছে। কারণ বন্ধু মাঝে মাঝেই হয়তো বলে চল চল এটা করিয়ে ফেলি, বন্ধুদের তো ভালো লাগে তাই না, আরেকজন বন্ধুর সঙ্গে বন্ধুকে একটু শেখাতে পারলাম, একটু টিচার হতে পারলাম। এরকম ছোট ছোট স্ট্র্যাটেজি এবং খুব সিম্পল টিচিং এইডস, সবসময় যে প্রচুর ফ্যান্সি এইডস লাগবে তা নয়, কিন্তু যেটা করতে বুঝতে হবে যে কোথায় আটকাচ্ছে। এই যে চারটে মোড বলছি, যে ইনফরমেশন ইজ সেন্সড, মোমেন্টারিলি রেজিস্টার্ড, এনকোডেড অ্যান্ড পুট এ লং টার্ম এবং রিট্রিভ, কোথায় প্রবলেম হচ্ছে। এবার যে লিখছে, লেখার প্রবলেম কোথায় হচ্ছে, যে সে মনে করছে জানে যে এটা এইভাবে লিখতে হয় বা কটা এইভাবে লিখতে হয়, কিন্তু সে যখন লিখছে তখন কিন্তু লেখাটা ভুল হচ্ছে, অর্থাৎ রেসপন্সের জায়গাটা ভুল হচ্ছে। তখন আমরা কি করছি, যে এমন কিছু
সিম্পল টাস্ক করাচ্ছি, যে জায়গায়গুলো ভুল হচ্ছে, যে অক্ষরগুলো ভুল করছে, সেটাই আমি হয়তো বাড়িতে বলে দিলাম যে দেখুন এই কটা অক্ষর ও কিন্তু বারবার ভুল করছে, আপনি বাড়িতে ওকে একটু ডিকটেশন দিন। ডিকটেশন মানে বাক্য করে ডিকটেশন তা নয়, আপনার খুব সিম্পল, এখানে টিচিং এড খুব হিউজ নয়, আলাদা করে প্র্যাকটিস। কারণ ওই যে বললাম যে লার্নিং কি, ইটস আ রেজাল্ট অফ প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স, ফলে প্র্যাকটিস করাচ্ছে একটু আলাদা করে। এবং এখানে এড কি এড করছে, প্র্যাকটিসই লার্নিংকে এড করছে। আমরা একটু লার্নিং ডিসেবিলিটির এক্সাম্পলটায় চলে যাই। ওই এক্সাম্পলটাই, এই যে কাজটা এখানে যে কার্ডটা ইউজ করেছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি লার্নিং ডিসেবিলিটির ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়। কিন্তু আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে ছবি যদি ঢুকিয়ে দেওয়া হয় অক্ষরের মধ্যে এবং অক্ষরগুলোকে যদি কার্ডে লিখে দেওয়া হয়, তাহলে কিন্তু অটিজম হোক, লার্নিং ডিসেবিলিটি থাকুক, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকুক বা স্পিচ প্রবলেম থাকুক, সেই বাচ্চারা কিন্তু লার্নিংটাকে আমি এনহ্যান্স করছি, কারণ ওই যে কন্ডিশনিং ইউজ করছি বলে। সিমিলারলি ধরুন যখন শব্দ পড়ছে, একটা বড় সমস্যা হয় যে না আমরা তো স্কুলে কত শব্দই তো পড়াই, কেন ও পারছে না। এখানে একটা ছোট্ট স্ট্র্যাটেজি, এটা আবার ক্লাসরুম স্ট্র্যাটেজিতে চলে যাচ্ছে, আমার এড কার্ডই থাকছে, সেই বাচ্চার কতগুলো কাগজ কেটে শব্দ লিখে দিয়েছি, আমরা কটা শব্দ দিয়ে এটা করাবো। স্কুলের বইতে তো অনেক শব্দ আছে, কটা শব্দ আমি এইভাবে প্র্যাকটিস করাবো। মিনিমাম যদি 30টা শব্দ 2 অক্ষর 3 অক্ষর মিলিয়ে, বা 2 অক্ষরের শব্দ আকার ইকার মিলিয়ে যদি আমরা অন্তত 30টা শব্দ সে ঝরঝরে করে পড়তে শিখে যায়, দেখা যায় যে এই 30 থেকে 50টা শব্দ যদি তাকে শিখিয়ে ফেলা যায় পড়তে, কীরকম করে, কল করে নয়, দেখে পড়তে পারবে কল, তখন কিন্তু দেখা গেছে যে ব্রেন রেডি হয়ে যায় আরও নতুন শব্দ চেনার জন্য। 30 থেকে 50টা শব্দ শেখার পর দেখা যায় ছেলেমেয়েরা নিজেরা হোর্ডিং পড়ার চেষ্টা করছে, চিপসের প্যাকেটের গা দেখে সেটাকে পড়ার চেষ্টা করছে, বা খবরের কাগজে বড় বিজ্ঞাপন দেখে সেটা অক্ষরগুলো করে করে পড়ার চেষ্টা করছে। তার আগে অবধি কিন্তু দেখা যায় যে পড়তে চাইছে না, কখনো চেষ্টা করে না চিপসের গায়ে কী লেখা আছে সেটা পড়ার। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ব্রেনে 50টা শব্দের একটা ফটোগ্রাফিক মেমোরি আছে, মানে দেখলেই চিনতে পারছে, তখন কিন্তু সে দেখা যাচ্ছে যে অন্য শব্দ পড়ার একটা প্রচেষ্টা হচ্ছে। অর্থাৎ কী করতে হবে, যে বাচ্চাগুলির রিডিং ডিফিকাল্টি আছে তাকে বর্ণপরিচয় থেকে খুব সিম্পল কতগুলো একেবারে ভিজিটিং কার্ড সাইজের, মানে 1.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি সাইজের কার্ড বা কাগজ কেটে, তাতে 30টা কি 50টা কাগজ কেটে তাকে কতগুলো শব্দ লিখে দেওয়া হলো, রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেওয়া হলো, দিয়ে বলা হলো বাড়িতে গিয়ে তুই এটা প্র্যাকটিস করে নিয়ে আসবি। আমি কিন্তু একেবারে সরকারি স্কুলে কাজ মানে আমার পরিচিতরা করেছেন, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি 50টা শব্দ পড়তে পারার পর তার কিন্তু অ্যাটেম্পট টু রিডিং অনেক ইমপ্রুভ করে যাচ্ছে। কিন্তু আমরা যখন পড়াই তখন তো বর্ণপরিচয়টা পুরো ধরে পড়াই, অতটা হলে কিন্তু সে আবার এই জায়গায় সে আটকাচ্ছে। কোথায় আটকাচ্ছে এইটা আমাদের বুঝতে হবে, যে সে কোথায় আটকাচ্ছে হচ্ছে লং টার্মে, সে রাখতে পারছে না, ড্রপ করে যাচ্ছে ইনফরমেশন। ফলে আমাকে কি করতে হবে, আমার টিচিং এডটা যেটা আমি ইউজ করছি সেটা আমাকে বুঝতে হবে যে আমি কতটা শব্দ কতটা কন্টেন্ট দিয়ে এটা করাবো। 30 থেকে 50টা শব্দ যদি সে পড়তে শেখে, তাহলে আমি 30 থেকে 50টা শব্দের শব্দ সম্ভার নিয়ে তার রিডিং রেমিডিয়াল শুরু করবো। যেই সে 30 থেকে 50টা শব্দ শিখে যাচ্ছে, তখন কিন্তু আমি দেখছি সে অন্য শব্দ পড়ার একটা চেষ্টা করছে বা চেনার একটা ক্ষমতা তৈরি হচ্ছে। এবার রইল, আমি স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি রিডিংয়ের এক্সাম্পল দিলাম। হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা বলি হাতের লেখাও খারাপ, এইখানে ধরাও না। হাতের লেখা যার খারাপ তার সে সোজা হয়ে ভালো করে বসে কিনা এটা খেয়াল করা টিচারের কিন্তু খুব বড় একটা জরুরি জায়গা। সবসময় যে পেন্সিলে একটা গ্রিপারের মতো এড ইউজ করলেই সে খুব ভালো হাতের লেখা তার হবে বা তার হাতের লেখাটা ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। কারণ লিখতে গেলে তাকে ভালো করে ব্যালেন্স করতে হয়, নিজেকে সাপোর্ট করতে হয়, তবে সে তার হাতটাকে ব্যবহার ঠিকমতো চালনা করতে পারবে। অর্থাৎ
যদি আমরা লক্ষ্য করি যাদের হাতের লেখা খুব খারাপ, তাদের একটা দল, ছোট দল আছে যাদের অন্যমনস্কতার জন্য হাতের লেখা খারাপ হয়, আর একটা দল আছে যাদের কিন্তু ব্যালেন্স বা তাদের শরীর সঞ্চালন করার ক্ষমতাটা খুব ভালো নয়। মানে দেখতে গেলে খুব গন্ডগোলে এমনি মনে হবে না, প্রতিবন্ধকতার মতো লাগবে না, কিন্তু যদি আপনি আর 5টা বাচ্চার সাথে তুলনা করেন, তার একটা অগোছালো ভাব থাকবে। তার জিনিস পড়ে যায়, তার জামাটা খুলে যাচ্ছে, তার ব্যাগটা কাঁধ থেকে পড়ে যাচ্ছে, তার জুতোটা অর্ধেক পায়ের থেকে বেরিয়ে আছে, সে বসছে এখানে, তার জিনিস ওখানে, খাতাটাকে যে সামনে টেনে সে কাজটা করবে সেটা নয়। ফলে এখানে টিচিং এডের একটা বড় রোল হচ্ছে তার বসাটাকে ঠিক করা, এবং ফিজিওথেরাপি কিন্তু এক্ষেত্রে ভীষণই কাজের জিনিস আর কি। ফলে সেক্ষেত্রে তাকে যদি গ্রামে থাকে, তাকে মা বাবাকে বলানো যে তাকে যেন রোজ সাঁতার কাটানো হয়, তাকে যাতে একটু মাঠে ঘাটে খেলতে দেওয়া হয়, বল খেলতে দেওয়া হয়। কারণ সত্যি এখন তো আমরা দেখছি যে গ্রামেও বাচ্চারা আস্তে আস্তে খেলা, যেই মারা একটু শিক্ষিত হয়ে যাচ্ছেন বা একটু সচেতন হয়ে যাচ্ছেন, তারা কিন্তু বেশি পড়া ফোকাসড হয়ে যাচ্ছেন, খেলাটা কমিয়ে দিচ্ছেন। সেটাও খুব ইম্পর্টেন্ট। সবসময় যে ক্লাসে প্র্যাকটিস করলেই হবে তা নয়, তাকে খেলতে দিতে হবে, তার শরীর সঞ্চালন করার ক্ষমতাটাকে ভালো করতে হবে, তবেই কিন্তু তার হাতের লেখাটা ইমপ্রুভ করবে। এবার আমরা যাই স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি। এটা একটা ডিসেবিলিটি হিসেবে তাদের রেকগনিশন থাকলেও এখনও অবধি যে স্কুল এডুকেশনের ক্ষেত্রে তারা খুব যে সুবিধে পাচ্ছে তা নয়, কিন্তু বহু ছেলে মেয়ে আছে যাদের কিন্তু কথাটা স্পষ্ট নয় বা তাদের ভাষা শিখতে অসুবিধা হয়, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার যেটাকে বলা হয়। বহু ছেলে মেয়ে আছে, যার জন্য আমরা দেখি যে অনেক বাচ্চা স্কুলে এসে যখন তাকে ইংরাজি শেখানো হচ্ছে বা ধরুন তার মাতৃভাষা বাংলা নয় কিন্তু সে বাংলা শিখছে, ধরুন সাঁওতালি বাচ্চা সাঁওতালি গ্রামে স্কুলে পড়তে যাচ্ছে, বাংলা স্কুলে, ক্লাসে 20টা কি 30টা বাচ্চা আছে, সেই 20টা বাচ্চা আছে, সেই 20টা বাচ্চার মধ্যে 4টে বাচ্চা কিন্তু বাংলা শিখতে একটু বেশি সময় লাগছে, পারছে না শিখতে, কিন্তু বাকিরা কিন্তু খুব ফ্লুয়েন্টলি শিখে গেছে। এখানে কিন্তু ধরতে হবে যে তার ভাষা ধরতে পারার যে ক্ষমতা, সেখানে কিন্তু একটা অসুবিধে হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব? তাকে একটু আলাদা প্র্যাকটিস করাতে হবে। এবার এখানে সেন্সেশনের প্রবলেম কিন্তু নয়, এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে, যে কথা ধরে রাখতে পারছে না, সেই কিন্তু লং টার্ম মেমোরিতে সে তার কথা থাকছে না, তাকে বলা হচ্ছে, সে বলছে, সেটা ড্রপ করে যাচ্ছে, মনে মেমোরির একটা প্রবলেম হচ্ছে। খালি মেমোরির নয়, কিন্তু মেমোরির একটা বড় রোল থাকে। এটাকে আমরা কি করে কারেকশন করব? আমি আবার একটু বোর্ডে গিয়ে দেখি। খুব সহজ, প্রচুর টিচিং এড, ফ্যান্সি টিচিং এডের দরকার নেই। আমরা যদি ক্লাসের বাচ্চাদের বলি, যাদের বাড়িতে খবরের কাগজ আছে, যে প্রত্যেকে একটা করে বিজ্ঞাপন কেটে নিয়ে আসবে। যদি সবার বাড়িতে খবরের কাগজ না আসে, স্কুলের খবরের কাগজ 10টা খবরের কাগজ নিয়ে এলে 30খানা পাতা হয়ে যায়। সবাইকে একটা করে পাতা দিলাম, দিয়ে বললাম যে এবার দেখে দেখে বার করো বিজ্ঞাপনগুলো। বিজ্ঞাপন বার করলো, সবাই একে একে এলো, আপনি কাটলেন, সেটাও একটা অ্যাক্টিভিটি, কাটা হলো। এবার কেটে সেটাকে শক্ত কাগজে লাগানো হলো, লাগিয়ে একটা ল্যাঙ্গুয়েজের এড, যে আমি ছবি দিয়ে কি কি করাতে পারি। এবার যে ভালো কথা বলতে শিখতে পারেনি এখনো অবধি বাংলাতে, তার মাতৃভাষা অন্য কিছু বলে, তাকে আমি কি প্র্যাকটিস করাচ্ছি? ধরুন বিজ্ঞাপনটা কোনো একটা জিনিসের বিজ্ঞাপন আছে, একটা হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপন আছে, সেখানে একটা বোতলের এরকম ছবি আছে, কিছু একটা লেখা, একটি বাচ্চা ছুটছে। এবার যার কথা বলার অসুবিধে আছে, তাকে আমি এটা দিয়ে কি করাচ্ছি? এরকম ধরুন ক্লাসে আপনার 30খানা ছবি তৈরি হয়েছে, এবং এটা দিয়ে একেবারে রচনা অবধি চলে যাবে, গল্প লেখা অবধি চলে যাবে। এবার আপনার ক্লাসে এগুলো টাঙানো আছে। যে কথা বলতে এখনো গুছিয়ে পারে না, তাকে প্রত্যেকদিন এক একটা ছবি দেখে প্রশ্ন করছেন, একই প্রশ্ন করছেন, এটা কি? সে বোতলটা বলে দিল। ছেলেটা কি করছে? সে নিজের ভাষায় বলল ছুটছে, যেটা বাংলা নয়। আপনি ওকে বললেন ছুটছে, ছেলেটা ছুটছে। কাল এরকম 5টা ছবি আপনি বেছে নিলেন, এই 5টা ছবি 1 মাস ধরে প্র্যাকটিস করালেন। কি রঙের বোতল? সে হয়তো খানিকটা বললো, হয়তো বলতে পারলো না। এই যে একই ছবিকে আমি রোজ প্র্যাকটিস করাচ্ছি, ও
ও আস্তে আস্তে এই যে প্র্যাকটিস করছি বলে মেমোরিতে থাকতে শুরু করছে। এবার আপনার 30খানা কিন্তু বিজ্ঞাপন হয়েছে, গয়নার বিজ্ঞাপন, গাড়ির বিজ্ঞাপন, বোতলের বিজ্ঞাপন, ফুড ড্রিঙ্কের বিজ্ঞাপন, হাঁটু ব্যথা, হাঁটুর সার্জারির বিজ্ঞাপন, নানাবিধ বিজ্ঞাপন হয়। সব বিজ্ঞাপন, এক একটা বিজ্ঞাপন দেখে দেখে ওকে কথা বলতে শেখাচ্ছি। সেই সময় ক্লাসের অন্যেরা কি করছে, এই ছবিটার ওপরে 4টে বাক্য লিখছে। কারণ তারা কিন্তু, বা তাদের বলা হলো ছবি দেখে শব্দ লেখো, বোতল, ছেলে, গাছ, বাড়ি, গাড়ি, লাল গাড়ি, তারা লিখলো। অর্থাৎ আপনি একই একটা সিম্পল এড দিয়ে কিন্তু পুরো ক্লাসের কাজ করলেন। এবং খালি বিজ্ঞাপন নয় বা এরকম ছবি নয়, ক্লাসের বইতেই তো কত ছবি আছে, আমার বইতেই তো কত ছবি আছে, সেই ছবিগুলো ব্যবহার করা যায়। কিন্তু অনেক সময় ভাষা শেখাতে গেলে পুরো বইটাতে হয়তো 15টা ছবি আছে, 15টা ছবিতে আমাদের হলো না, শেখাটা হলো না। তখন কিন্তু আমরা এইরকম খুব সিম্পল টিচিং এড তৈরি করে রাখতে পারি, যেটা কিন্তু ভাষা প্রকাশ বলা থেকে নিয়ে একদম গল্প লেখা অবধি। এবার উঁচু ক্লাস 4-এ বলা হলো এটা দিয়ে একটা গল্প বল, এবং বলল আমি রোজ অমুক ড্রিঙ্কটা খাই সকালবেলা, আমি নাম বলছি না, অমুকটা খাই, তারপরে রোজ স্কুলে আসি, তারপরে বাড়ি যাই, তারপরে ফিরে গিয়ে আবার ওটা খাই, খাস কেন জিজ্ঞেস করাতে সে বলেছে খুব গায়ের জোর বাড়ে, আমি দুজনে দৌড়ে খুব তাড়াতাড়ি ছুটতেও পারি এবং আমি সবার আগে ছুটে যেতে পারি ওটা খাই বলে। এবার এই যে সে প্রকাশ করছে সেটাকেই আমি একটা গল্প ফর্মে তাকে লেখাতে পারি। অর্থাৎ খুব সিম্পল চারপাশের জিনিস দিয়ে কিন্তু আমরা ভাষা, যাদের স্পিচ বা এক্সপ্রেশনের প্রবলেম আছে তাদের কিন্তু আমি খুব সহজভাবে ট্রেনিং করাতে পারি। তার জন্য যে এবার আমাদের হাতের কাছে যদি স্পিচ থেরাপিস্ট না থাকে তাহলে আমরা নিজেরাই কিছুটা, কিন্তু একইভাবে রোজ করা, এটা মনে রাখা যে আমি যখন ক্লাসে কথোপকথন করছি তখন কিন্তু সে ধরতে পারছে না, কারণ আমি অনেক কথা একসাথে বলছি। কিন্তু যখন আমি একটা ভিজুয়াল ক্লু দিয়ে একই প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাচ্ছি, সে কিন্তু এই ভিজুয়াল ক্লুটা তার কাছে কিন্তু মনে রাখতে সুবিধে করছে। এবার আমরা প্রাইমারি ক্লাসের এডে গেলাম। হ্যাঁ, এখানে আর একটা ছোট্ট সিম্পল জিনিস, সেটা ইংরেজি উদাহরণ দেয়া, বাংলা উদাহরণ একই জিনিস হবে, যে একটা আমরা ক্যালেন্ডার, তার উপরে কাগজ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে বা উপরে ওই ফুটো ফুটো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, দিয়ে এরকম অক্ষর অক্ষর করে তাকে করা হলো। কারোর হয়তো বানানগুলো নিয়ে একটা গোলমাল হচ্ছে নিচু ক্লাসে 1 আর 2-তে, তখন আমি তাকে কিছু জিনিস দিচ্ছি যে ঠিক আছে তোর লিখতে অসুবিধে হচ্ছে, লিখতে ইচ্ছে করছে না, তুই আমাকে এটাতে দেখাতো। ওই প্রত্যেকটাতেই সবকটা অক্ষর দেওয়া আছে, মানে প্রথমটাতেও সবকটা অক্ষর আছে, মাঝেরটাতেও সবকটা অক্ষর আছে, আবার শেষেরটাতেও সবকটা অক্ষর আছে। এবার আমি বললাম যে কমল, তখন ও কটা বার করলো প্রথমটায়, তারপরে মটা বার করলো, তারপরে লটা বার, তৃতীয়টায় লটা বার করলো। এবং এটা করতে করতে কি হচ্ছে, অক্ষর প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, প্লাস তার বানান করাও হয়ে যাচ্ছে। এবার সে আবার দেখালো, অন্যেরা লিখছে কিন্তু তাকে আমি একটু ক্লু করে দিচ্ছি, মানে একটু ক্লুড ভাবে সে কাজগুলো করছে। এবার ধরুন এইটা একটা খুব সিম্পল, এটা কাগজ দিয়ে করা, এটা একটি গ্রামের স্কুলে আমরা ওই তাল পাতা দিয়ে করিয়েছিলাম। মানে তাল পাতা যেরকম পাখা করা হয় এরকম তাল পাতা কেটে এনেছিল, চওড়া হয়তো তাল পাতা, সেই চওড়া কেটে কেটে এরকম পাখার মতো করে মাঝখানে দড়ি দিয়ে বেঁধে করে দেওয়া হয়েছিল। এবার এটাতে সংখ্যাও লেখা যায়, আবার এটাতে অক্ষর দিয়েও করা যায়। ধরুন তাকে বলা হলো, মানে জাস্ট স্বরবর্ণগুলো দিয়ে দেওয়া হলো আর ব্যঞ্জন বর্ণের কয়েকটা, সবকটা দেওয়া হলো না, যখন রিডিং পড়তে শেখাচ্ছি। অর্থাৎ এইরকম হচ্ছে, তাকে বলা হলো কল, তখন সে এই কটা বার করলো আর লটা বার করলো। এবং পুরো ক্লাসে যদি সবাইয়ের কাছে এরকম একটা সেট থাকে প্রথম দিকে, মানে সবসময় তো লিখতে ভালোবাসছে না, একটু মজা করে করা হলো যে আজকে আমরা বানান করব। এবার সবাইকে তাদের তাল পাতার পাখা দিয়ে দেওয়া হলো, বলে এবার পাখা খোল, এবার সবাই বল দেখা। এবার তখন কি হলো, সবাই বল লটা বার করে এরকম করে তুলে দেখাচ্ছে। তারপরে বলা হলো যে আচ্ছা এবারে লেখো, এবারে রথ, এবার সবাই র থ বার করলো।
রথ। কিছুই নয়, একটু মজা এবং এক্সপিরিয়েন্স। ওই যেটা প্রথমেই বললাম যে লার্নিং কি, প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। ফলে আমি নানান মেটেরিয়াল ইউজ করে তাকে প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সিয়াল জায়গাটাকে করছি, যাতে সে বেটার রিটেইন করতে পারে। এতক্ষণ আমরা প্রাইমারি ক্লাসের কাজ থেকে কাজ করছিলাম, সেখান থেকে আমরা এবারে যাব লেট প্রাইমারি। লেট প্রাইমারি মানে 4, 5 বা 3 এর শেষের দিকে যে কাজগুলো হয়। এখানে দুটো আমি উদাহরণ ব্যবহার করেছি। একটা হচ্ছে এটাকে বলা হয় ডিভিশন মেশিন বলে। এটা নানানভাবে করা যায়। আমার ছবি তুলতে এটা সুবিধা হয়েছে বলে এই ছবিটা আমি ব্যবহার করেছি। মূলত যেটা হচ্ছে যে এইখানে অঙ্কটা দেওয়া হলো যে 8কে 4 দিয়ে ভাগ করো, এবং ওকে বলা হলো যে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা সেট বানাতে হবে। অর্থাৎ এই যে এখানে আইসক্রিমের কাঠিগুলো আছে, তোমাকে যখন 8কে 4 ভাগ করা হচ্ছে, তার মানে তোমার প্রত্যেকটা সেট 4 করে হবে। তুমি 4 করে তুলবে আর একটা করে কাপে রাখবে। এবার প্রথমে 1, 2, 3, 4 তুললাম, তুলে 1 নম্বর কাপে রাখলাম। তারপরে আবার 1, 2, 3, 4 তুললাম, তারপরে 2 নম্বর কাপে রাখলাম। তাতে কি হচ্ছে, 8কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, কভাগ হলো? তুমি কভাগ করলে 2 ভাগ। অর্থাৎ কিছুই নয়, রোজ আপনি এত টিচিংয়ের ইউজ করার হয়তো সময় নেই, কিন্তু যখন আমরা ভাগ শেখাচ্ছি, এটা নানানভাবে করা যেতে পারে। মানে এটাকে এইভাবে, এটা আমরা একটা চার্টের উপরে করা, এটা বাটি করে করা যেতে পারে, প্লাস্টিকের বাটি, নারকেলের মালা দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, একটা মাটির ওপরে বা একটা ভেতর নিচে ওই মাটি লাগিয়ে বসিয়ে দেওয়া হলো, এবং আর একটা বাটিতে অনেকগুলো তেঁতুল দানা বা নুড়ি পাথর, ছোটোখাটো জিনিস নিয়ে একটা কৌটো করে রেখে দেওয়া হলো, বা মটর। এবারে বলা হলো 6কে 2 দিয়ে ভাগ করো। এবার বলা হলো যে তার 2 মানে তোমাকে দুটো দুটো করে তুলতে হবে। এবার 1, 2 একটা বাটিতে ফেললাম, 1, 2 দুটো বাটিতে ফেললাম, 1, 2 তিনটে বাটিতে ফেললাম, বা 6টা আগে বেছে নিলাম বাটি থেকে, দুটো দুটো করে দাও। এবার দুটো দুটো করে দিচ্ছ, তাহলে ক ভাগ হলো? 3 ভাগ। এখানে পেপার কাপ হয়েছে যেহেতু এটা শেখানোর জন্য ইউজ করা হয়েছে। নারকেলের মালা ইউজ করা যেতে পারে ভাগ শেখানোর জন্য। আমরা কৌটো, পুরনো কৌটো ইউজ করতে পারি। জলের বোতল, এখন সব জায়গায় জলের বোতলটা মাথা থেকে কেটে দিয়ে তার এরকম 10টা সেট বানিয়ে ফেললাম, কি 8টা সেট বানিয়ে ফেললাম, স্টেপল করে 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 বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো সবকটা বোতলের তলাকে, এবং এক কৌটো জিনিস দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো এবার ভাগের অঙ্কটা বোর্ডে লিখে দিলেন। এবার প্রত্যেকে বাই টার্ন। খাতায় লিখতে তো বাচ্চাদের সবসময় ভালো লাগে না, এরকম একটা খেলা প্যাটার্নের জিনিস থাকলে যেটা হয় যে একটু আগ্রহ থাকে। এবার সপ্তাহে 1 দিন কি 2 দিন যখন ভাগ শেখাচ্ছি, তখন এই খেলা প্যাটার্নের খেলা বা টিচিং এর মাধ্যমে খেলিয়ে তাকে আমি করালাম। তাতে এটা মনে রাখা, প্র্যাকটিস তো আমি করছি, কিন্তু আমি এক্সপিরিয়েন্স করাচ্ছি, যে এক্সপিরিয়েন্সটা ডাইনামিক। অর্থাৎ এক্সপিরিয়েন্সটা খালি একটা খাতায় লেখা নয়, এক্সপিরিয়েন্সটার মধ্যে কিন্তু একটা করা আছে। যেই মুহূর্তে আমি করা, মানে যে করাটার মধ্যে এই যে তুললো, দুটো দুটো করে রাখলো, গুনলো, কটা মালাতে রেখেছি, এই যে সবটা একসাথে যেটা হচ্ছে, একটা কংক্রিট এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, এবং এই কংক্রিট এক্সপিরিয়েন্স কিন্তু মেমোরিতে রিটেন করতে খুব সুবিধা হয়। এই জন্য এরকম একটা নামতারও এরকম একটা খেলা যেতে পারে, যে ক্লাসে ধরুন 20টা ছেলে মেয়ে আছে, এবার আপনি গোল করে দিয়ে দাঁড় করিয়ে গোল গোল করে দিলেন, দিয়ে বললেন যে এবারে সেই গোলের মধ্যে বলা হলো যে তুমি 2 বার 3 জন, দুটো গোলে 3 জন, তাহলে কত হলো? 6। তাহলে 3 দুগুণে 6, এরকম করে ক্লাসের নিচে খড়ি দিয়ে এঁকে গোল করে। কিন্তু নামটা সবসময় যে একদম বাইরের মেটেরিয়াল লাগবে তা নয়, ওদের দিয়েও কিন্তু এরকম কাজ কিন্তু করা যেতে পারে। দেখুন, এখন ইউটিউবে প্রচুর আইডিয়াস আছে, কিন্তু যেটা মনে রাখা যে আমি কি ব্যবহার করব। এবার আমি যদি লার্নিং ডিসেবলড বাচ্চার ক্ষেত্রে এই কন্টেন্ট, বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু আমরা এই পদ্ধতিগুলো ইউজ করতে পারি। যখন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আসছে, তখন কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে। সেটা কি? আমরা আবার ফেরত যাই যে এত হায়ার কনসেপ্ট শিখতে পারছে না।
তখন কিন্তু আমাকে কন্টেন্টকে, কারিকুলামকে অ্যাডাপ্ট করতে হবে, যেটা আমি আগের বারের লেকচারে শিখিয়েছিলাম, যে মেনো মাস্ট নো, মেনো মে নট নো, অর্থাৎ যতটুকু না শিখলে নয় তার মতো করে কিন্তু করতে হবে। এবং সত্যি এবার সেই সময় এসেছে যেখানে আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা ভাবছি বা ইউডিএল এর কথা ভাবছি, সেখানে কিন্তু আমাদের কিন্তু আলাদা একটা কোয়েশ্চেন ব্যাংক, যেটা একটু সহজ করে থাকবে যাদের প্রতিবন্ধকতা আছে, বা কোয়েশ্চেন ব্যাংকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, তারা বেশি লিখতে পারে না, এরকম একটা কোয়েশ্চেন ব্যাংক কিন্তু তৈরি করার সময় আমাদের এসেছে। আমি জানি কিছু কিছু ডিস্ট্রিক্টে সেটার একটা ট্রায়াল করার কথা ভাবা হচ্ছে, আর সেটা যদি আমরা পুরো রাজ্যে করতে পারি তাহলে খুবই ভালো হয়। যে যারা পারে না তাদের জন্য আমি কি মেটেরিয়াল পাবো। কারিকুলাম তো আমার কাছে আছে, টিচাররা জানেন কারিকুলাম আছে, স্পেশাল এডুকেটররা জানেন যে স্পেশাল বাচ্চাদের জন্য একটা আলাদা কারিকুলাম হয়। দুটোকে মেলাতে হবে, দুটোর মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটাকে আমাদের ফিল আপ করতে হবে। ডিভাইস এবং কারিকুলাম দুটোরই দরকার। কারিকুলামকেও অ্যাডাপ্ট করতে হবে, আমার টিচিং এডকেও অ্যাডাপ্ট করতে হবে। এবার আমি আবার মেট্রিক সিস্টেমে যাই। মেট্রিক সিস্টেম শেখাতে গিয়ে কিন্তু মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয়। আমরা খুব একটা চেষ্টা সবসময় করি না যে তাদের মেট্রিক সিস্টেম শেখাবার, কিন্তু ধরুন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা লার্নিং ডিসেবলড বাচ্চা বা স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার আছে, তাদের বৌদ্ধিক দিক দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমরা মেট্রিক সিস্টেম শেখাই আমরা তো অনেক কথা বলে শেখাই, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এটা হলে এত হবে, এটা হলে ভাগ হয়, এটা হলে গুণ হয়। এটাকে আমরা এক্সপিরিয়েন্সিয়াল কী করে করব? খুব সহজ নয়, কিন্তু বিভিন্ন মাপের, এখন দেখুন সত্যি কথা বলতে বিভিন্ন মাপের যদি আমরা বোতল বা কাপ নিই, এই যে সবকটা মাপ আছে 7খানা, কিলো, হেক্টর, ডেকা, মিটার, গ্রাম, লিটার, ডেসি, সেন্টি, মিলি, এই 7টা মাপের যদি আমরা বোতল বা গিলাস করতে পারি, বা গ্লাস দিয়ে শুরু করে ছিপিতে শেষ করতে পারি, এবং সেটাকে যদি এক্সপিরিয়েন্সিয়ালি ইউজ করি, যে ছিপিটা হচ্ছে মিলি, বড় ওষুধের ছিপিটা হচ্ছে সেন্টি, তার থেকে একটু বড়টা এরকম একটা ছোট গ্লাস, ঠাকুরের গ্লাসের মতো গ্লাসটা হচ্ছে ডেসি, মিটারটা একটা নির্দিষ্ট ধরুন একটা নারকেল তেলের কৌটো, তার উপরের ধরুন 1 লিটারের দুধের কৌটো হচ্ছে ডেকা, আরেকটু বড়টা হচ্ছে হেক্টা, আরেকটু 1 বালতি হচ্ছে একটা কিলো। প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য, কারণ এই জায়গাটায় আমরা ম্যাথামেটিক্যাল লার্নিং ডিসেবিলিটি যাদের আছে, বা অনেক সময় অটিজমের ক্ষেত্রেও আমরা দেখেছি এই যে ভাষা, কনভার্সনে তো একটা ভাষা আছে, এখানটা গুলিয়ে যায়। এটা আমি একটু বোর্ডে এঁকে দেখাই। ঝামেলাটা হয় যখন এই কনভার্সনটা করতে হয়, মানে যখন আমি কিলো থেকে মানে ওপর থেকে নিচে নামছি তখন ভাগ হবে, আর যখন নিচের থেকে ওপরে উঠছি তখন গুণ হবে। এটা অবধি বুঝিয়ে দেওয়া গেল, কিন্তু মুখস্থ করিয়ে দিলাম, কিন্তু এই ছবিটা গাঁথছে না। প্র্যাকটিক্যালি কি হয়, তখন আমরা যেটা করছি, এটা আমার কিলো, বা আর একটু বড় করি, আমার বালতি বা পেন্টের, আমাদের যে পেন্টের বালতি হয়, পেন্ট রং করার যে রঙের গামলা আসে সেটা ইউজ করা হলো, তারপরের সাইজটা এইরকম নেওয়া হলো, তারপরেরটা এরম নেওয়া হলো, তারপরেরটা এরম হলো, এবার এই তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আমি একটু বড় করে আঁকলাম। এবার 1 বালতি জল নেওয়া হলো, নিয়ে বলা হলো এতে ঢালো। আদৌ ঢেলে শেষ করা গেল না, একদম এক্সপিরিয়েন্সিয়ালি হলো না। কি করলাম, তাহলে কি হবে, এরম অনেকগুলো লাগবে, তাহলে নিয়ে আয় ছিপি, নিয়ে আয় 10-12টা ছিপি নিয়ে আয়। এবার 10-12টা ছিপি নিয়ে এলো, ঢালতে গিয়ে তাতেও হলো না, কিন্তু কি করলি বলতো, ভাগ করলি। এই যে 1 বালতি জলকে যখন আমি ওই ছিপির মাপে ফেলতে যাব, আমাকে কিন্তু অনেকগুলো ছিপিতে ভাগ করতে হবে। এবার
এক ছিপি জল নিলাম, নিয়ে এখানে ঢাললাম, হলো না। তাহলে কি করতে হবে? অনেক ছিপি জল ঢালতে হবে, সেখানে আমার গুণ করতে হচ্ছে। এটা যদি প্র্যাকটিক্যালি করিয়ে দেওয়া হয়, এই এক্সপিরিয়েন্সটা তার সঙ্গে আপনি ছড়া আছে, এখানে আমি একটা ইংরেজি ছড়া দিয়েছি, কিং হেনরি। আমি জানি বাংলাতেও একটা ছড়া আছে, কিন্তু সেই ছড়াটা আমিও নিজে মনে করতে পারলাম না, বা আমার পরিচিত অনেকে জিজ্ঞেস করতে তারা মনে করে উঠতে পারলো না, আমিও ভুলে গেছি। কিং হেনরি ডাজন্ট ইউজুয়ালি ড্রিঙ্ক চকলেট মিল্ক, এটা ইংরেজিটা আছে। বাংলাতেও এরকম একটা ছড়া তৈরি করে ফেলা যায়, বা যেগুলো পুরনো ছড়া আছে যদি কারোর কাছে থাকে, আপনারা যখন ইউটিউবে শেয়ার করা হবে তখন শেয়ার করতে পারেন, আমার কাছে ওটা আবার তথ্যটা এসে যাবে। তো মূলত যেটা হচ্ছে, একটা তো এই জিনিসটা ক্লাসে এঁকে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে এটা এক্সপিরিয়েন্স করানো। এবং কিছুই নয়, ছেলেমেয়েদের বললেন এই কালকে কিন্তু সবাই ছিপি নিয়ে আসবি, 30খানা ছিপি এলো, তারপর বলে এই কালকে কিন্তু, এবার আপনি ক্লাসে জড়ো করছেন। তারপরের দিন বললেন যে এই সবাই তোরা তো খাস, কি বলে, ফ্রুটি খাস, ওই ফ্রুটির কৌটোগুলো কিনে নিয়ে আসবে, ওই টেট্রা প্যাকগুলো, যেটা একদম গ্রামেও পাওয়া যায়। টেট্রা প্যাকের মাথা কেটে ধুয়ে রেখে দেওয়া হলো, পরের সাইজটা হলো, এটা অ্যাক্টিভিটি। এবার বিভিন্ন সাইজ জোগাড় হলো জলের, এটা স্কুলের বালতিটা ইউজ করলেন, বা স্কুলে যখন পেন্ট হয়েছিল এরকম তো থাকে গামলা একটা কিছু, সেটা নিয়ে নেওয়া হলো। এইবারে ঢালা হলো, জল ঢালাঢালি চললো, এবং যখন এইটা করানো হচ্ছে, মেট্রিক সিস্টেমটা শেখানো হচ্ছে, তখন মাঝে মাঝেই ক্লাসে এই অ্যাক্টিভিটিটা, কারণ সপ্তাহে একদিন করে করালেন, তখন কি হচ্ছে, এই অ্যাক্টিভিটিটা থেকে কিন্তু ওর ওই এক্সপিরিয়েন্সটা তৈরি হচ্ছে যে ছোট থেকে বড় গেলে গুণ হবে, আর বড় থেকে ছোট যখন করছি তখন আমি ভাগ করে দেবো। খুব সিম্পল এডটা খুব কঠিন নয়, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, বারবারই আমি বলছি যে এক্সপিরিয়েন্সিয়াল হলে জিনিসটা মনে রাখাটা অনেক সহজ হয়। এবার আমরা একটু হাই স্কুলের প্রাইমারির পরের দিকে যাচ্ছি, মানে শেষের প্রাইমারি, যেখানে ক্লাস 4-এ যেহেতু ভগ্নাংশ অনেক সময় না, ভগ্নাংশর এই অংশটা তো আছেই, আপনারা তো করানি। এটা কিছুই নয়, থার্মোকল প্লেট না থাকলে কাগজ, থার্মোকল প্লেট সব জায়গায় কিনতে পাওয়া যায়, আর থার্মোকল প্লেট না পেলে একেবারে কাগজ এবং রঙিন কাগজ, যেগুলো স্কুলে সবসময় অ্যাভেলেবল থাকে, সেইগুলো দিয়ে ভগ্নাংশের একটা ধারণা তৈরি করা হচ্ছে। কীভাবে তৈরি করছি? কেটে কেটে লিখে, এটার প্রত্যেকেরই, এবং ক্লাসে এটা রইল এবং করানো হলো, এবং যখন ক্লাসে এই যে তৈরি করাটার মধ্যেই কিন্তু এক্সপিরিয়েন্সটা। এবং অবশ্যই হয়তো আমি জানি আমাকে অনেক সময় টিচাররা বলেন যে এইসব তৈরি করতে গেলে অনেক ঝামেলা আছে, কিন্তু বিশ্বাস করুন, আপনারা নিজেদের ছোটোবেলায় যদি যান, যে টিচাররা আপনাদের ইন্সপায়ার করেছেন জীবনে কিছু করার, তারা কিন্তু কিছু করিয়েছিল বলেই এই ইন্সপিরেশনটা হয়েছিল। তো ফলে আপনার এই করানোটাও কিন্তু 30টার মধ্যে, বা ধরুন যদি ক্লাসে 20টা কি কোনো জায়গায় হয়তো 60টা বাচ্চাও থাকতে পারে, যদি 40টা বাচ্চাও 60 জনের মধ্যে ইন্সপায়ার্ড হয়, সেটা কিন্তু একটা বিশাল পাওনা। বলে এরকম খুব সিম্পল কেটে ভগ্নাংশের ধারণা তৈরি করা। আচ্ছা, সেরিব্রাল পলসির ক্ষেত্রে যেটা লাগে, সেরিব্রাল পলসি যদি তার সঙ্গে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি না থাকে, মানসিক প্রতিবন্ধকতা না থাকে, তাহলে তার ডিলিংটা অনেকটা লোকোমোটর ডিসেবিলিটির মতো বেশিরভাগ ক্ষেত্রে হয়। কিন্তু অনেকেরই সেরিব্রাল পলসি থাকলে ওপরের দিকের অঙ্গ প্রত্যঙ্গেও সমস্যা থাকে। ধরুন হাতের প্রবলেম হচ্ছে, সে লিখতে পারে না, বা সে হয়তো বলতে পারছে না, বলাটা তার নেই, হয়তো লিখতে পারে। ফলে সেক্ষেত্রে কিন্তু যেটা অ্যাজ আ টিচার আপনাকে এক্সপ্লোর করতে হবে যে সে পয়েন্ট করতে পারে কিনা। লিখতে পেনটা ধরতে পারে না, কিন্তু সে পয়েন্ট করতে পারে। এবার এটা যদি করা যায়, সে পরে হয়তো রাইটার পেতে পারে। যে স্পেশালাইজড সংস্থান তো আছে যারা এইগুলো নিয়ে আলাদা করে পরীক্ষা দিয়ে দিতে পারে এদের, যে হেড পয়েন্টার ইউজ করে একটা বোর্ড যেটাতে অক্ষর লেখা আছে, কমিউনিকেশন বা এএসি বলা হয়, কমিউনিকেশন বোর্ড বা অল্টারনেটিভ অ্যান্ড অগমেন্টেটিভ কমিউনিকেশনের একটা পদ্ধতি। এএসি কথাটা আপনারা মনে রাখবেন, আমি একবার বোর্ডে লিখে রাখছি। প্রচুর আইডিয়াজ আছে।
এএসি ব্যবহার করেও কিন্তু সেরেব্রাল পলসির ছেলে মেয়েদের কিন্তু পড়াশুনো শেখা এবং লেখার বদলে কমিউনিকেশন বোর্ড দিয়ে তারা পরীক্ষা দিচ্ছে, এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো কিছুটা স্পেশালাইজ সাপোর্ট লাগলেও কিন্তু ক্লাসে কিন্তু আপনারা এটা শুরু করতেই পারেন, যে সে হয়তো বলতে পারছে না, লিখতেও পারছে না, কারণ কথাটা জড়ানো, হাতটা অত ভালো চলে না, কিন্তু সে পয়েন্ট করে করে দেখিয়ে দিল। রোজ হয়তো আপনি তার সঙ্গে বসতে পারছেন না, মা বা টিচার হয়তো শেখাচ্ছে, কিন্তু হয়তো সপ্তাহে একদিন তার সঙ্গে তার বোর্ডটা নিয়ে বসলেন, ক্লাসে যা পড়িয়েছেন সে সেটা করলো। এএসির প্রচুর আইডিয়াস আছে, কিন্তু এএসি ইউজ করলে কি হয়, যে মুহূর্তে বাচ্চা বুঝতে পারে, সে প্রকাশ করতে পারছে, সে লিখে মানে পয়েন্ট করে করে দেখিয়ে দিতে পারছে, তাতে কিন্তু তার প্রচুর উৎসাহ বাড়ে এবং যেটা হয় তার বন্ধুদের সঙ্গে তার ইন্টারাকশনের জায়গাটাও কিন্তু অনেক ইমপ্রুভ করে, এবং তাকে কিন্তু আমি আর 5টা বাচ্চার মতো পড়াশুনো করার একটা সুযোগ কিন্তু করে দিচ্ছি সেই মেইন স্ট্রিম স্কুল সেট আপে। আমরা এবারে লেট প্রাইমারিটাতে যাই। লেট প্রাইমারি রিডিং, যে রিডিং পড়তে পারে না। অনেক সময় যেটা হয়, যাদের লার্নিং ডিসেবিলিটি থাকে তাদের শব্দ পড়তে গিয়ে দেখা যাচ্ছে শব্দ উল্টে যাচ্ছে। বল লেখা আছে লব পড়ে ফেললো, গামছা লেখা আছে মোছা পড়ে ফেললো, বা ছাম পড়ে ফেললো, এরকম উল্টে যাচ্ছে সমানে, বা অক্ষর ড্রপ করে যাচ্ছে, বা পড়তে গেলে বারবার বানান করে পড়ছে, যেটা আমরা আগেও আপনাদের বোঝাচ্ছিলাম আমি কিছুক্ষণ আগে। সেক্ষেত্রে একটা খুব সিম্পল অ্যাডাপটিভ ডিভাইস, এটাকে বলা হয় উইন্ডো কার্ড। দেখুন বাঁদিকের ছবিটায় দেখুন, যে যেখানে শব্দের ওপরে কাটা আছে, মানে সেন্টেন্সটা একটা জায়গায়, এই কার্ডটা বাঁদিকের কর্নারে কাটা আছে, কেটে ওটাকে আস্তে আস্তে স্লাইড করা হচ্ছে, করে করে, যাতে অনেক শব্দের মধ্যে যখন সে ফোকাস করতে পারছে না, তার চোখটা এদিক ওদিক চলে যাচ্ছে, তখন একটা করে শব্দ আমরা এক্সপোজার করছি, করে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে পড়তে সাহায্য করছি। তখন অনেক শব্দের মধ্যে একটা শব্দকে স্ক্যান করতে গিয়ে তার অসুবিধে হচ্ছে বলে আমি সেটাকে বাকিটাকে চাপা দিয়ে জাস্ট ওইটুকু শব্দকে এক্সপোজার করছি। এটা একটা পদ্ধতি, খুব সিম্পল একটা টিচিং এড, কিছু কঠিন নয়। ক্লাস শুদ্ধ সবাইকে করাতে হবে না, একটি বাচ্চাকেই হয়তো মাঝে মধ্যে করিয়ে দিতে হবে, একটু মাকে শিখিয়ে দিতে হবে যে দেখুন এইভাবে প্র্যাকটিস করান, তাহলে হয়তো হতে পারে। এমন হতেই পারে যে বাড়িতে কেউ করাবার নেই, টিউশন টিচার এত কিছু করতে পারবে না, সেক্ষেত্রে যদি আপনি সপ্তাহে একদিন বসে এরকম একটা কার্ড বানিয়ে ওকে ধরিয়ে দিয়ে একটু প্র্যাকটিস করান, খুব দুষ্টু বাচ্চা যদি না হয়, সে কিন্তু নিজে উৎসাহে আপনার কাছে আবার ফেরত আসবে যে তুমি আমাকে এটা একটু ধরো, আমি কিন্তু পড়াটা তৈরি, আমি এটা পারছি পড়তে, বা সে নিজে ওই কার্ডটাকে নিয়ে ব্যবহার করবে। ফোর্টোরে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে ধরিয়ে দিলে সে কিন্তু কার্ডটা বার করে পড়তে শুরু করছে, যে ওইভাবে পড়লে একটু পড়তে সুবিধে হচ্ছে। এবার আমরা হাই স্কুলে যাই। হাই স্কুলে গেলে আমাদের যেটা মূলত করণীয় আর কি, কিছু কনসেপচুয়াল জায়গাকে আমি এখানে একটা দুটো এক্সাম্পলই রেখেছি হাই স্কুলের ক্ষেত্রে, কারণ হাই স্কুলের একটা বড় ডিমান্ড হচ্ছে যেটা কারিকুলামে আছে সেটা তাকে করতে হবে। আমরা যদি আমাদের ডিসেবিলিটি ক্যাটেগরিগুলোতে যাই, এর মধ্যে থেকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ছাড়া বাদবাকি সবাই কিন্তু হাই স্কুলের পড়া তৈরি করার ক্ষমতা রাখে, রাইট? হয়তো সব সাবজেক্ট নয়, কিন্তু বেশিটাই সে ক্ষমতা রাখে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিদের এবার অনেকে বলতে পারে না ওরাও তো পারে, সত্যি কথা বলতে 70-এর নিচে আইকিউ থাকলে তার পক্ষে হাই স্কুলের অঙ্ক, মানে বিজ্ঞান, ভূগোল একটু কঠিন হয়, কারণ পুরোটা তো মুখস্থ করে হয় না, একটা বোঝার জায়গা লাগে, যেহেতু সেই বোঝার জায়গাটা একটা ঘাটতি আছে। পরে আমাদের সিস্টেমে পাশও করে, সবটাই ঠিক, কিন্তু আমরা যদি তলিয়ে দেখি তাহলে শেখাটা কিন্তু পুরোটা হয় না। কোন গ্রুপটার হচ্ছে? ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ছাড়া যে গ্রুপগুলো, মানে অটিজম এবং সেরেব্রাল পলসিতেও যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হাই স্কুল এডুকেশনের কথা ভাবতে পারি, মানে শেখার, সত্যি করে শেখার কথা ভাবতে পারি। সেখানে কিন্তু টিচিং এডটা সেন্সারি
প্রবলেম, যেটাই লাল করা যে দুটো গ্রুপের বা সেরেব্রাল পলসির ক্ষেত্রে, তো আমার মিডিয়াম অফ ইনপুটটা বদলে যাবে। চোখে না দেখতে পেলে ট্যাকটাইল বা অডিটরি হবে, কানে না শুনতে পেলে তাকে আমি ভিজুয়াল মোড ব্যবহার করব। কিন্তু বাদবাকি যে গ্রুপটা আছে তাদের কিন্তু মেন স্ট্রিমের যে মূল পড়া সেটা কিন্তু তাকে শিখতে হবে। আমরা চেঞ্জটা কোথায় করতে পারি? আমরা এখানে টিচিং লার্নিং এড কি করতে পারে, অনেক সময় মেমোরাইজ করতে অসুবিধে হচ্ছে, তখন ধরুন এইটা তো ট্রিগোনোমেট্রির একটা এক্সাম্পল আমি ব্যবহার করেছি, যে ট্রিগোনোমেট্রির এরকম একটা চার্ট বানিয়ে দেওয়া হলো, দিয়ে ওকে মুখস্থ করতে আমি হেল্প করছি, সেটা ওকে প্রোভাইড করা হলো করে। এইরকম মূলত চার্ট, যেখানে বা কগনিটিভ ম্যাপিংও বলা হয়, যে যেখানে আমি পুরো যে ধারণাটা সেটাকে ছোট করে একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, দেখ এইটার এই হচ্ছে মূল জায়গাটা। আমরা হাই স্কুলের বইগুলোতে দেখি বা 12 ক্লাসের বইতে যেরকম দেখি, যে অনেক সময় ম্যাপ করে দেওয়া আছে আইডিয়াস কী করে মুখস্থ করতে হয়। মূলত যেটা করছি আমি, গোছানোর বা অর্গানাইজিং অফ ইনফরমেশন হচ্ছে আমার টিচিং এডের মূল রোল। যাতে আর একটা জিনিস হয় টিচিং এডের এখানে, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সিয়াল জায়গায়, যেমন এই ট্রিগোনোমেট্রির কিন্তু মডেলও পাওয়া যায়, বাজারেই কিনতে পাওয়া যায়, অনলাইনেও কিনতে পাওয়া যায়, ছোট্ট মডেলগুলো কিনতে পাওয়া যায়। সেই মডেলগুলো ইউজ করা, যাতে কিনা তার, আবারও বলছি, এক্সপিরিয়েন্সিয়াল যে জায়গাটা সেইটাকে আমরা হাইলাইট করতে পারি। তাহলে মূল লক্ষ্যটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সকে আমি কী করে বাড়াতে পারি। ফলে আমি মূলত মডেলস ইউজ করছি বা ভিজুয়াল এইডস ইউজ করছি, করে জিনিসটাকে রিটেন করতে, ইনফরমেশনটা তাকে রিটেন করতে হেল্প করছি। পুরনো পদ্ধতিতে একই মেথড ইউজ করছি ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য, এক্সপ্রেসিং ইমোশনসের জন্য। আমার মনে হয় যে ক্লাসরুমে খালি সাবজেক্টের বিষয়ের জন্য টিচিং এড লাগে তা নয়, তার ইন্টারাকশনের জন্য টিচিং এড না হলেও এক ধরনের এড ইউজ করা, যেখানে ইন্টারাকশন ইমপ্রুভ করতে পারে। ধরুন এখানে দুটো বাটি আছে, ক্লাসে দুটো বাটি রেখে দেওয়া হলো, এবার প্রত্যেকের নামের এরকম কার্ড বানিয়ে দেওয়া হলো, এবার সেটা টিচারকে দিয়ে দেওয়া হলো। এবার যে যেদিন ভালো করলো তাকে, তার হয়তো নীল মানে ভালো, যে নীল বাক্সে তার নাম দেওয়া হলো, যে যেদিন দুষ্টুমি করেছে তার হলুদ বাক্সে গেল, তার নাম হলুদ বাক্সে গেল, এবং তাকে বলা হলো যে দেখো আজকে তো তোমার হলুদ বাক্সে গেছে। আমি তাকে বকলাম না, মারলাম না, কিন্তু কোথাও তো তার একটা সেলফ এস্টিমে লাগছে যে আমার হলুদ বাক্সে নাম যাচ্ছে। আমাকে তার চেষ্টা করতে হবে যাতে, কারণ যারা নীল বাক্সে যাচ্ছে তাদের হয়তো একটা ছোট্ট রিওয়ার্ড, সেটা একটা দামি কিছু না, হয়তো একটা স্টিকার দেওয়া হচ্ছে বা তার নামের পাশে একটা তারা এঁকে দেওয়া হলো। তো এই যে, বা এবং বাচ্চাদের কাছ থেকেও তাদেরও মন খারাপ, তো এইটা আজকাল আর খুব যে আমাদের সময় হয় বা প্র্যাকটিস হয় তা নয়। আমি একটা টিচিং এড বা একটা মেকানিজম ইউজ করছি, যেখানে দিনের শেষে তাকে বলছি যে যার কারোর যদি খুব খারাপ লাগে সেদিন, সেটাকে ওখানে সে নিজের নামটা ফেলতে পারে। এরকম দুটো রিপ্রেজেন্টেটিভ বাক্স, ইমোশনের রিপ্রেজেন্টেটিভ বাক্স। সিমিলারলি হাই স্কুলে দুটো বাক্স, ফুটো করা, তালা লাগানো, চিঠি সে ফেলতে পারে যে তার ভালো লাগছে না, সেখানে তার একটা চিঠি, মানে ওপেনলি সবাই জানতে পারলো না, স্কুলের একজন কোর্ট টিচার থাকলেন যিনি কিনা এই বাক্সটার দায়িত্বে আছেন, যিনি দেখছেন যে কারোর যদি মন খারাপ হয়, হয়তো কাউকে বলে উঠতে পারছি না, কিন্তু স্কুলে এরকম খারাপ লাগার বাক্স, ভালো লাগার বাক্স তৈরি করা রইল, এবং কেউ যদি চায় সেখানে একটা চিট ফেলে দিল, তার ভালো, সে কাউকে বলতে চাইছে না, পাবলিকলি কেউ জানুক তার কষ্টের কথা সে বলতে চাইছে না, কিন্তু তার কষ্ট হচ্ছে। এরকম একটা সিস্টেম, যেখানে ছেলেমেয়েরা নিজেদের প্রাইভেসি রেখে নিজেদের সমস্যাগুলো শেয়ার করতে পারে, এবং যেখানে সেটাকে পাবলিকলি খারাপভাবে না বলে তাকে প্রাইভেটলি, এটাকে ধরুন টিচার বা মেয়েটি হয়তো লিখেছে যে তার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য তার খুব মন খারাপ। এবার টিচার বুঝলেন, জানলেন, তিনি এসে পাবলিকলি কিছু বললেন না, কিন্তু তার সঙ্গে হয়তো বেরোবার সময় বললেন যে ঠিক আছে আজকে ভালো আছিস তো, বা একটু এক্সট্রা হয়তো তার সঙ্গে যোগাযোগ রাখলেন। তাতে কি হলো, তার কোথাও নিজেকে সেইখান থেকে বার করার একটা প্রচেষ্টা, বা আমি যে একা নই, আমার সমস্যার মধ্যে আমার পাশের মানুষ আছে, সেখানেও কিন্তু আমরা এই লার্নিং থিওরিজগুলোকে ইউজ করতে পারি। মোটামুটি এইখানেই আমাদের আজকে ডিসকাশন আমি শেষ করছি। এরপরে আমরা আবার কিভাবে এই
পদ্ধতিগুলো ব্যবহার করে অনেক ছেলেমেয়েরা তাদের জীবনে লক্ষ্যে পৌঁছতে পেরেছে তাদের ক্ষমতা অনুপাতে, সেই গল্পগুলো আমরা শুনব। আজকে এখানে শেষ করলাম। নমস্কার।